চলুন আমরা শুনি আপনার ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি সরাসরি ঘটনাটি শুরু করছি। আমার ঘটনাটি স্টার্ট হয়েছিল 2014 সালে 13 এপ্রিল, অর্থাৎ পয়লা বৈশাখের আগের দিন। ঘটনাটি স্টার্ট হয়েছিল নেত্রকোনায়। ঘটনাটির শুরুতে আমার একটা অভ্যাস ছিল সকালবেলা মর্নিং ওয়াক করার, এখনো পর্যন্ত আছে। তো মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম আমি আমার ফ্রেন্ডের সাথে, দুজন ফ্রেন্ড আমার সাথে ছিল। তো মর্নিং ওয়াক করার এক পর্যায়ে শেষের দিকে আমরা রেস্ট নেওয়ার জন্য একটা নদীর ধারে, নেত্রকোনার বিখ্যাত মগরা নদী, সেই মগরা নদীর ধারে বসেছিলাম মাঝবাজার এলাকায়। তো রেস্ট নিচ্ছিলাম, নিয়ার অ্যাবাউট 7টা কি 7:30 বাজে ওই সময়। এবং যে প্লেসটা মোটামুটি খুব ঠান্ডা প্লেস ছিল, আশেপাশে মানুষজন নেই বললেই চলে। তো আমরা রেস্ট নেওয়ার এক পর্যায়ে কিছুক্ষণ পরে, 10-15 মিনিট পরে আমার কেন জানি মনে হচ্ছিল যে আমরা এখানে 3 জন ছাড়াও আশেপাশে হয়তো বা কেউ আছে। তো আমি একটু ডানে বামে তাকানোর পর দেখলাম অনেক দূরে 4-5টা ছেলে মেয়ে খেলাধুলা করছে, তাছাড়া আমাদের ধারে কাছে কেউ নেই। তো আমি একটু আমার কেমন যেন ওয়ার্ড ফিল হচ্ছিল যে কি আমাদের আশেপাশে কি যেন ঘুরে যাচ্ছে, এরকম মনে হচ্ছিল। দেন আমি আমার ফ্রেন্ডকে বললাম, তুমি কি কিছু দেখতে পাচ্ছ কিনা বা কোনো কিছু অনুভব করছো কিনা? তো সে বললো যে না, আমি এরকম কিছু ফিল করছি না, কিন্তু আমার কেন যেন খুব কিছু একটা মনে হচ্ছিল যে কোনো একটা খারাপ কিছু একটা হতে যাচ্ছে বা কিছু একটা আছে। দেন আমি ওখান থেকে চলে আসলাম। কিছুক্ষণ পরেই আমরা চলে আসলাম ফ্রেন্ড সবাই মিলে। সমস্যাটি শুরু হলো সেদিন বিকাল থেকে। বিকালবেলা হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাই, এবং রীতিমতো বললে যেটা চলে যায় আমি অসুস্থ একটু কমই হতাম, কিন্তু সেদিন আমি হঠাৎ করে জ্বর, এবং 1 ঘন্টার মাঝখানে আমার জ্বর 102 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত চলে গেল। এবং আমি মোটামুটি সন্ধ্যা লাগাত ভালোই অসুস্থ হয়ে যাই। আমি বিছানায় শুয়েছিলাম। সন্ধ্যা পেরিয়ে রাত 8টা বাজলো। 8টা বাজার পরে আমার চোখটা কেমন যেন লেগে আসছিল। আমি সেটা ঘুমিয়ে পড়েছিলাম বা কি আমি সেটা বলতে পারছি না। চোখ বন্ধ করে থাকা অবস্থায় আমার কেন জানি সবকিছু ফ্ল্যাশব্যাক হওয়া শুরু করছে। মনে হচ্ছে কেউ আমাকে দিয়ে করাচ্ছে বিষয়টা, আমি নিজে করতে যাচ্ছি না, বাট আমি সেটা ফিল করছি। সবকিছু ফ্ল্যাশব্যাক হওয়া শুরু করেছে। আমি পিছন দিকে ফিরে যাচ্ছি আস্তে ফিরতে ফিরতে, ঠিক সেই সকালবেলা যেখানে আমি বসেছিলাম। আমার চোখের সামনে ক্লিয়ারলি ভাসছিল যে আমরা যেখানে বসেছি সেখানে, এবং পারপেন্ডিকুলারলি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা ফিগার, ছোট্ট একটা ফিগার, তুলার মতো সাইজের। ফিগারে কোনো কিছু ছিল না, বাট তুলার মতো দেখতে। হ্যাঁ, তুলার মতো দেখতে বলতে খুব গোলাকার সাইজের, ছোট পুরো একটি দল বলা যেতে পারে। 3টা চোখ। আচ্ছা, নাথিং মোর দেন 3টা চোখ। এবং সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমাদেরকে ঘুরছে, সার্কেল করছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, টোটালি সার্কেল না। ও আচ্ছা, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। আচ্ছা, সামনে যাচ্ছে একবার, পেছনে আসছে একবার, এরকম ভাবে টোটালি ঘুরছে না। ওকে। দেন আমি জাস্ট আমি সেটা দেখছি, বাট মনে হচ্ছে কেউ যেন আমাকে দেখাচ্ছে সেটা। হঠাৎ করে আমার মনে হলো যে আমি সে সময় শুয়েছিলাম, আপনি যদি শুয়ে থাকেন রাসেল ভাই, হঠাৎ করে যদি উপর থেকে একটা বস্তা বা বড় যদি কিছু আপনার উপর পড়ে যায়, আপনার যেরকম ফিল হবে, মনে হলো সেই ফিগারটা আমার চোখের দিকে সরাসরি চলে আসে, এবং সাথে সাথে আমার চোখ খুলে যায়। মানে আমি মনে করলাম যে আমি ঘটনাটা আসলে সরাসরি হয়নি, কিন্তু আমি জাস্ট এটা ফিল করেছি। দেন আমি দেখলাম সম্পূর্ণ শরীর আমার ঘেমে আমার জ্বর মোটামুটি চলে গিয়েছে, বাট মাথা ব্যথা, সেদিন থেকে মাথা ব্যথা শুরু হয়। দেন পরের দিন আমি সেই জায়গায় যাই আমার ফ্রেন্ডের সাথে, পয়লা বৈশাখের শুরুতেই, ঠিক সেই টাইমে 7:30টার দিকে আমি যাই। যাওয়ার পর আমি সেখানে তেমন কিছুই পাইনি। চলে আসার সময়, জাস্ট ওই এরিয়াটা ক্রস করার সময় আমার কানে কিছু একটা বলছিল, যে ভয়েসটা আমি মানুষের ভয়েস বলবো না কিসের ভয়েস বলবো বুঝতে পারছি না। বলছিল যে পেছনে লেগে থাকতো, একটা কথা, পেছনে লেগে থাকবো মানে আপনাকে বলছে কেউ? হ্যাঁ, আমাকে বলছে পেছনে লেগে। সাথে সাথে আমি পাশে যে 2জন ছিল ফ্রেন্ডদেরকে আমি বললাম যে এরকম কিছু দেখতে পাচ্ছ কিনা, যে অনুপম তুমি কিছু দেখতে পাচ্ছ কিনা, এরকম শুনতে পাচ্ছ কিনা? না, আমি এরকম কিছু শুনতে পারিনি। তো শুধুমাত্র আমি, আমার সাথে অনুপম এবং অপূর্ব, আমার 2জন ফ্রেন্ড ছিল, কিন্তু তারা এটা কোনো কিছু ফিল করেনি। দেন আমি রাতের বেলা মাঝে মাঝে ফ্রেন্ড আমার সাথে থাকতে আসতো। দেন প্রবলেম যেটা শুরু হয়, একের পর এক আমার সাথে দুর্ঘটনা হওয়া শুরু করে, এবং একের পর এক, এবং 2015 সালে টোটালি আমার দুর্ঘটনার উপর দিয়ে যায়। এবং প্রত্যেকটা দুর্ঘটনার পরেই আমার কানে একটা আওয়াজ প্রায় বাজতো রাতের দিকে, যখন গভীর রাতে আমি ঘুম থেকে উঠে পড়তাম, যে পেছনে লেগে আছি, পেছনে লেগে থাকবো। এবং এক রাতে আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুমিয়েছিলাম। সে বলল আমি ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ করে
ঘরের লাইট জ্বালিয়ে ফেলাম। আমার ফ্রেন্ড রাব্বি আমার সাথে থাকতো, আমি হঠাৎ করে ঘরের লাইট জ্বালিয়ে ফেলেছি। লাইট জ্বালিয়ে আমার চোখ বন্ধ, অ্যাজ লাইক এজ আমি হিপনোটাইজড। আমি টেবিলে গেলাম, টেবিলে যে কি যে ড্র করেছি, তো আমার ফ্রেন্ড রীতিমতো ভয় পেয়ে গেছে, সে কিছুই বলেনি, সে শুধু দেখেছে। দেন সকালবেলা উঠে বললো তুই এটা কি করেছিস। আমি বললাম কি করেছি, সে আমাকে দেখালো একটা পেজের ভিতর। সে পেজে আমি মানে দেখে অবাক হয়ে গেলাম যে 3টা চোখ এঁকেছি আমি। 3টা চোখ? 3টা চোখ এঁকেছি আমি, যেরকম দেখেছিলেন আপনি? আমি যেরকম দেখেছি ওই সময় আমি ওই সময় ফিল করেছিলাম যে 3টা চোখ, বাট ওইটা যে 3টা চোখ বলতাম, আবার 3টা চোখ ছিল 3টা চোখ ছিল ছবির মধ্যে। ওনাটা আমি ময়মনসিংহ চলে আসার পরে, আমি যখন কলেজে ভর্তি হলাম, আমার ফ্রেন্ড যে রুমমেট ছিল তার, সেও বলেছে আমি এনে 4বার এই ঘটনাটা করেছি এবং 4বারই এটি হয়েছে। এন্ড দেন আমার ফ্যামিলিতে আমার এক ফুপু আছেন, উনি বলেন, এবং আমি মোটামুটি দেখেছি ওনার কাছে নাকি জিন আছে। তো উনি আমাকে যে কথাটা বলেছেন যে আগামী 3 বছর পর্যন্ত, 22 বছর বয়স পর্যন্ত সামথিং এই জিনিসটা প্রবলেম আমার উপর থেকেই যাবে, এবং আমাকে মেন্টালি উনি স্ট্রং থাকতে বলেছেন। যে আমি যদি মেন্টালি স্ট্রং থাকি সে কিছু করতে পারবে না, বাট যখনই আমি মেন্টালি উইক হয়ে যাব তখনই সেটা আমার প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করবে। এন্ড এই ঘটনাটা লাস্ট শেষ যেটা আমার সাথে হয়েছিল ময়মনসিং এ, এখানে আসার পরে কলেজে ভর্তি হওয়ার পরে, আমি আমার ফ্রেন্ডের সাথে 7টার দিকে ময়মনসিং এ যে বিখ্যাত পার্কটা রয়েছে নদীর পাশে, সে নদীর পাশে বসেছিলাম আমি 7টা কি 8টা বাজে, যে সিঁড়ির ধারে বসেছিলাম। হঠাৎ করে একটা লোক, আচ্ছা, সিম্পলি নর্মাল জেন্টলম্যান যেভাবে বলা যায় সেরকম একটা লোক এসে আমার দিকে এমন ভাবে বললো সে আমাকে চেনে। ভাইয়া দেখেন তো আপনি এই অ্যাড্রেসটা চিনেন কিনা, বলে আমাকে একটা কাগজ দেখা হলো। আচ্ছা, আমি রীতিমতো অবাক হয়ে গেলাম, ওখানে কোনো অ্যাড্রেস ছিল না রাসেল ভাই। আচ্ছা, আমার পাশে আমার একটা ফ্রেন্ড ছিল, সে জাস্ট ভাবছিল যে আমি হয়তো কোনো একটা অ্যাড্রেস বলতে, বাট ওইখানে ছিল 3টা চোখ আঁকানো। ও, মানে যে চোখটা আপনি আঁকিয়েছিলেন? 3টা চোখ আঁকানো ছিল। 3টা চোখ আঁকানো ছিল। দেন আমি কি বলবো কিছু বুঝতে পারছি না, সে লোকটা কিছু না বলে আবার চলে গেল। দেন আমি বসে পড়লাম, আমি মানে কিছু বুঝতে পারছি না কি হলো এটা। আমি বসে পড়লাম, বসে পড়ার পরে আমার ফ্রেন্ড জিজ্ঞাসা করলো কি হয়েছে। দেন আমি ফ্রেন্ডকে বললাম যে আমি যেই ছবিটা এঁকেছিলাম সেই ছবি বললাম। দেন এখনো পর্যন্ত মানে জাস্ট আমি এটাই অবাক হয়ে যাই, কোনো প্রবলেম হওয়ার পরে পিছনে লেগে থাকবো কথাটা আসে। এবং আমি এখন চেষ্টা করি মেন্টালি স্ট্রং থাকার জন্য, কিন্তু যখনই মেন্টালি উইক হয়ে যায় তখন আমার একের উপর প্রবলেম আসা শুরু করে। এবং যদি আমার ফুপির কথা সঠিক হয় তাহলে হয়তো বা 22 বছর পর্যন্ত আমাকে এই ঝামেলা বয়ে বেড়াতে হবে। ওকে, আমি আরো একটা ঘটনা শুনে ফেলি। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং তারপরে আমরা ঘটনায় যাব। হ্যালো এভরিওয়ান, আমার নাম প্রিয়াঙ্করি। জি। এন্ড আমি আজকে অ্যাকচুয়ালি একটা এটাকে আমি কোনো রিচুয়াল বলবো না অ্যাকচুয়ালি, বিকজ এই রিচুয়ালটা মানে যে লেখা ছিল সেটা অ্যাকচুয়ালি অনেকটা ইম্পসিবল করতে, মানে ইম্পসিবলের চেয়েও ইম্পসিবল। আচ্ছা, ইম্পসিবলের একটা পসিবিলিটি আছে, কিন্তু ইম্পসিবল আসলে ইম্পসিবল। এই রিচুয়ালটাকে বলে 11 মাইলস রিচুয়াল, 11 মাইল রিচুয়াল। এখন এই 11 মাইল রিচুয়াল হচ্ছে মানে আপনি কি জীবনে আপনার লাইফে কিছু চেয়েছেন, মানে এমন ভাবে চেয়েছেন আপনি এই পৃথিবীর একদম শেষের দিকে যাবেন আপনি এই জিনিসটা আনার জন্য। আচ্ছা, যে কোনো কিছু হতে পারে, মানে আমি যে কোনো কিছু করতে পারবো, যতদূর পর্যন্ত যেতে হয় আমি যাব। হ্যাঁ, এরকম আপনার কোনো আশা ছিল একটা কিছু নিয়ে, এমন একটা মানে সবচেয়ে বেশি যেটার জন্য আমার ডিজায়ার, রাইট? জি, এরকম কিছু। এখন এই রিচুয়ালটা হচ্ছে আপনার জন্য বানানো। ওকে, এখন অবভিয়াসলি মানে আপনি যা চান সেটা আপনি এত ইজিলি পাবেন না, কিন্তু এই রিচুয়ালে আসলে প্রুভেন যে মানে এই যে আমরা যে ইম্পসিবল বলি অনেক কিছুকে, রাইট, সেটাও আরো ইজিয়ার দেন এই রিচুয়ালে যা করা যাবে। আচ্ছা, এখন আমরা শুরু করে দেবো রিচুয়ালটা নিয়ে। রিচুয়ালের মধ্যে হচ্ছে আপনাকে আপনি যেটা চান সেটার জন্য আপনাকে 11 মাইল ট্রাভেল করতে হবে। 11 মাইল? হ্যাঁ। ওকে, এখন আপনি এটা যে কোনো কিছু হতে পারে, এটা ভালোবাসা হতে পারে, এটা ওয়েলথ হতে পারে, মানে এরকম হতে পারে যে রিভেঞ্জ। তো এখন এই রোডটা দিয়ে যে আপনি ট্রাভেল করবেন, এই
জিনিসটাকে আনার জন্য। এই রোডটা হচ্ছে 11 মাইল লং, কিন্তু এই রোডের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক রিকোয়ারমেন্ট আছে, যেটা একটা নর্মাল পারসন মানে মোস্ট অফ দ্য টাইম কখনো মিট করতে পারবে না। আচ্ছা। এন্ড আনফরচুনেটলি ওরা রিয়েলাইজ করে এটা যখন ওরা এই রোডের মধ্যে অলরেডি ট্রাভেল করে ফেলেছে, তখন রিয়েলাইজ থেকে করে আর কোনো ব্যাক আউট নাই। আচ্ছা। তখনই ওদের সমস্যায় পড়ে যায়। এখন এই রোডে আপনার লাগবে হচ্ছে একটা ভেহিকল। আপনি চাবেন একটা ভেহিকল যেটার মধ্যে কভার আছে, তার মানে উইন্ডশিল্ড, তারপর স্ক্রিনস, গ্লাসেস, উইন্ডোজ, অলমোস্ট গাড়ির মতোই তো বলা যায়, বেসিক একটা গাড়ি। আর আপনি কখনো চাবেন না ওই ল্যাম্বরগিনি টাইপের অর দামি কোনো ব্র্যান্ডের, রাইট? কারণ আপনি যখন ঢুকবেন এখানে, এটা এমন পরিশ্রম, এমন কষ্ট দিবে আপনাকে এই রোডটা, এত টর্চার করবে আপনাকে এই রোডটা, যে আপনি এই মানে সবচেয়ে উইথস্ট্যান্ডিং কোন ভেহিকল এটার নিচে কলাপস করবে। আচ্ছা। এন্ড সো আপনি চান, এটা আপনি যে মানে এমন একটা মানে আসলে ট্যাঙ্কের মধ্যে তো আপনি আরো আগে মরবেন, কারণ অ্যাকচুয়ালি এখানে বলে দিয়েছে যে এই সিন, এইটা একটা সিন যে এই প্রাইড নিয়ে বের হওয়া, যে আপনার আপনি দেখাতে চান এই সবাইকে যে আপনার আমি এই পর্যন্ত কষ্ট করতে পারি এবং এই পর্যন্ত আমি রিস্ক নিতে পারি। এই প্রাইডটা ছাড়া আপনাকে রোডে ঢুকতে হবে। আপনার মাথায় শুধু একটা জিনিস থাকতে হবে, মানে একটা বার্নিং একটা ডিজায়ার একটা জিনিসের জন্য, যেটা আপনি চান। এটা দিয়ে আপনি শুরু করবেন আর এটা দিয়ে আপনি এন্ড করবেন, না হলে ওই রোডের মধ্যে আপনি কখনই বাঁচবেন না। এখন এই রোডে আপনি শুরু করবেন, আর কয়েকটা রুল আছে। আপনি উইন্ডো সবসময় আটকে রাখবেন, কোনো রেডিও, কোনো ইলেকট্রনিক্স ছাড়বে না, কোনো ডিভাইস ইউজ করা যাবে না, ইলেকট্রনিক ডিভাইস, কোনো রিসেপশন ফোনও ইউজ করা যাবে না, রিসেপশন তো থাকবে না ওই সময়। আচ্ছা। এখন আপনি চাবেন হচ্ছে আগে মানে ওয়েল রেস্টেড হতে, আপনি চাবেন হচ্ছে ওই গাড়ির মধ্যে ঢুকে কয়েক মিনিট নিবেন একটু প্রিপারেশনের জন্য। এই জিনিসগুলোকে অ্যারেঞ্জ করতে হবে আমাকে, নাকি আমার কারো কাছে চাইতে হবে এই জিনিসগুলো? এগুলো আপনাকে নিজে অ্যারেঞ্জ করতে হবে। এই রিচুয়ালটা হচ্ছে যাদের জন্য, যারা হচ্ছে নিজে ওরা একদম কঠোর পরিশ্রম করে, ওরা কঠোর পরিশ্রমের বাইরে ওরা পরিশ্রম করে, ওরা একদম পৃথিবী সবচেয়ে শেষে যাবে এটা আনার জন্য। তো আপনি নিজেকে রিল্যাক্স করেন, আপনি মাথার মধ্যে রাখেন যে জিনিসটা আপনার এত একটা ডিজায়ার আছে, আর তখন যখনই হচ্ছে 12টা বাজে শুরু করে, তখনই আপনি ওই ট্রাভেল করা শুরু করেন। আচ্ছা। এখন এই রোডটা নেসেসারিলি, এই সড়কটা নেসেসারিলি ম্যাপের মধ্যে থাকবে না, এটা নেসেসারিলি আপনি জানবেন না, ইনফ্যাক্ট নেসেসারি এক্সিস্টও করবে না, কিন্তু আপনার এই ডিজায়ারের জন্য আপনি এমন একটা ডিজায়ার থাকবে যে আপনি এই ডিজায়ার পাওয়ার দিয়ে আপনি এই রাস্তাটা ক্রিয়েট করে ফেলতে পারবেন, এই পসিবিলিটিটা আপনার ডিজায়ারটাকে অ্যাচিভ করার জন্য। এখন এই রাস্তা দিয়ে আপনি যাবেন, ফার্স্ট মাইলে আপনি ট্রাভেল আপনি বুঝবেন আপনি কখন এসেছেন রাস্তায়, যখন আপনি দেখবেন আপনার অবজেক্ট অফ ডিজায়ার একটা সাইন। যদি আপনি ধনী হতে চান, আপনি দেখবেন এরকম গাছের মধ্যে সোনা রূপা মতন একটা ভাব লাগছে, অলমোস্ট অ্যাজ ইফ ডায়মন্ড গোল্ড শাইন করছে। আপনি ভালোবাসার চাইলে আপনি দেখবেন, আপনি এরকম দেখতে পারবেন গোলাপ ফুলের গন্ধ, গোলাপ ফুলের সামনে দিয়ে যাচ্ছে। আপনি যদি রিভেঞ্জ চান, আপনি এরকম একটা এভার গ্রোয়িং একটা হিট, একটা ধরনের এই ফিলিং গুলো আপনাকে, এই ফিলিং গুলো দেওয়া হচ্ছে আপনাকে রোডের মধ্যে অ্যাজ এ সাপোর্ট, আর আপনার জার্নিটাকে ফুয়েল করার জন্য। এখন আপনি ফার্স্ট মাইলে আপনি শুরু করবেন, ফার্স্ট মাইলে দেখবেন হচ্ছে একদম উড টাইপের, যে জঙ্গল টাইপের, আর একটা খুবই সুন্দর একটা রাতের কি বলবো, একটা রাতের রূপ, অনেক ঝলমল করছে তারা, রাতের মধ্যে কোনো মেঘ নেই ওরকম। এখন আপনি এই রোডের মধ্যে আপনি কতক্ষণ ধরে ড্রাইভ করবেন, আপনি নিজেকে প্রিপেয়ার করবেন, কারণ এই ফার্স্ট মাইলটা ক্রস করার পর আপনি টার্ন ব্যাক করতে পারবেন না, আর টার্ন ব্যাক করলে ডায়ার কনসিকুয়েন্সেস। এখন এই ফার্স্ট মাইলটা ক্রস করার পর আপনি সেকেন্ড মাইলে ঢুকবেন। এই সেকেন্ড মাইলে হচ্ছে অনেক ঠান্ডা হয়ে যাবে আবহাওয়াটা, আর এই ঠান্ডার মধ্যে আপনাকে একটু মনে হয় স্পিড করতে হবে।
এই মানে এটা খুব নেসেসারি, একদম যখন অনেক একটু বেশি ঠান্ডা হয়ে যায় তখন আপনাকে স্পিড করতে হবে। আচ্ছা। আর দৃশ্যটা একই থাকবে, ওই জঙ্গল আর রাতের রূপ, ঝলমলে তারা দেওয়া, কোনো মেঘ নেই। এখন আপনি 2 মাইল ক্রস করার পর আপনি 3 মাইলে আসবেন। এই 3 মাইলে আপনি দেখবেন এই জঙ্গলের মধ্যে আপনি সিলুয়েট দেখা শুরু করবেন। এই সিলুয়েট গুলো আসলে আপনি হিউম্যানয়েড এক ধরনের ফিগার, আপনি বুঝবেন না, কিন্তু আপনি যদি ইগনোর করেন এখন ওরা পরে আবার আসবে। আর এই পর্যন্ত এখন রাস্তা সড়কটা অনেক চিপা হয়ে গেছে আর অনেক শার্প টার্ন হচ্ছে, আপনাকে একটু অ্যাটেনশন দিতে হবে। আচ্ছা। 4th মাইলে যখন আপনি আসবেন, আপনি শুরু করবেন এই কানের মধ্যে মনে হয় কি জানি ফিস ফিস করছে, একদম কি জানি হুইসপার করছে। এই হুইসপার গুলো হচ্ছে সিলুয়েট হিউম্যানয়েড ফিগার গুলো থেকে। আপনি ওদেরকে ইগনোর করবেন, এখন আপনার দরকার নেই ওদেরকে আপনার সামনে আপনার কাছে আনার। এমনিতেই ওদেরকে অ্যাভয়েড করা হচ্ছে আপনার একটা গোল, ওই ডিজায়ারের পাশে। আচ্ছা। সো আপনি জাস্ট ওদেরকে ইগনোর করবেন, আপনার মাথার মধ্যে আপনি রাখবেন আপনার ডিজায়ার। এখন 5th মাইলে আপনি আসবেন একটা এমন অদ্ভুত একটা সুন্দর একটা ক্লিয়ারিং, একটা লেক, একদম মানে একটা চাঁদ, একটা পুরা একটা গোল চাঁদ, ফুল মুন শাইন করছে, এবং জ্যোৎস্না দেখতে পাবো আমি, জ্যোৎস্না রাত, একটা অনেক সুন্দর জ্যোৎস্না রাত। কিন্তু আপনি নিজেকে একদম রিস্ট্রেইন করবেন ওই লেকের দিকে তাকান, কারণ আপনি তাকালেই ওই লেকটা আর ওই রোডটা ভ্যানিশ করবে, আপনাকে পানির মধ্যে ফেলে দিবে। ওই পানির মধ্যে ফেলে দিয়ে আপনি শুধু প্রে করতে পারবেন যে আপনাকে এই ফ্রিজিং পানি মেরে ফেলবে বিফোর এই সিলুয়েটের ফিগার আপনার দিকে আসবে। আচ্ছা। এখন এই 5th মাইলটা আপনি যদি পার করতে পারেন, আপনি 6th মাইলে এসে পড়বেন। এই 6th মাইলে আপনি আধার চেয়ে বেশি আপনার শেষ এখন। এখন এখানে তারা চলে গিয়েছে, এখানে সুন্দর রাতটাও চলে গিয়েছে। এখন শুধু এখন আপনি শুধু দেখবেন ওই জঙ্গল আর রাতের মধ্যে একদম মনে হয় রাতটাকে কেটে কালো করে রেখেছে একটা ম্যাট, আপনি কিছুই দেখবেন না, একটা অ্যাবিসের মতন। আচ্ছা। এখন এখানে হচ্ছে আপনার রেডিওটা যদি থাকে, রেডিওটা টার্ন অন করবেন, রেডিও থেকে এমন জোরে একটা চিৎকার আসবে, এই চিৎকার আপনাকে একদম ডিরেইল করে ফেলবে। আচ্ছা। আপনি নিজেকে একদম কন্ট্রোলে রাখবেন, আপনি এটা শুনবেনই না। এই চিৎকারের পর আপনি শুনবেন হচ্ছে একটা ভয়েস আসবে, আপনার সবচেয়ে ওয়ার্স্ট ফিয়ার্স নিয়ে ওরা কথা বলতে থাকবে। আচ্ছা। আপনি যাকে পছন্দ করেন, যে আমাকে ভয় দেখানোর চেষ্টা করবে। এইটা হচ্ছে ওদের মেইন কাজ। এটা কেউ জানে না এটা কারা করছে, কিন্তু এটা হচ্ছে তার মেইন কাজ, যে আপনাকে এই রোডের মধ্যে তার ভিকটিম বানানো একটা। এখন আপনি 7th রোডে আসবেন। 7th রোডে আপনি শুরু করবেন এই সিলুয়েট ফিগার গুলো আবার আসবে এখানে। আচ্ছা। শুরু করবেন ওদের চিৎকার শোনা শুরু করবেন, ওদের এক ধরনের ম্যানিক্যাল একটা হাসি শুরু করবেন। ওরকম হাসি খুশি হাসি না, এটা হচ্ছে ওই সবচেয়ে খারাপ, ভয় দেখানোর জন্য যেটা করে আর কি। আর এরা আসলে হচ্ছে এই রোডের মধ্যে ওরাও ছিল ট্রাভেলার, কিন্তু ওরা অনেক আনসাকসেসফুল ছিল। ওদের হার্ট ওদের মাইন্ডটা ছিল না এটার মধ্যে, ওরা বেশি ডিস্ট্রাক্টেড হয়ে গেছে। তো এই পানিশমেন্টের জন্য ওদেরকে এই রাস্তার মধ্যে ভিকটিম বানিয়ে ফেলেছে। ওরা এখানে যে কোনো ভাবে মরে গিয়েছে, তারা ওই লেকের মধ্যে পড়ে গেছে, না হলে ওরা এই ঠান্ডার মধ্যে ওরা ফ্রিজ করেছে। এখন আপনি এখন 8th মাইলে যাবেন, আপনি দেখবেন যে এইখানে তাপমাত্রাটা একদম পুরো কমে গিয়েছে। এখন মনে হয় অ্যান্টার্কটিকার মধ্যে আপনি, প্রচুর ঠান্ডা, টেম্পারেচার একদম ফল করেছে এখানে। আপনার গাড়ির মধ্যে যেকোনো কিছুর মধ্যে যদি কোনো পানি থাকে, মাইনাসের নিচে টেম্পারেচার, মাইনাসের নিচে একদম ওরকম। এখন যদি কোনো পানি থাকে, ওইটা দেখবেন একদম 1 সেকেন্ডে ফ্রিজ হয়ে যাবে। আর আপনি এখানে দেখবেন হচ্ছে এই ফিগার গুলো আপনার গাড়ির পাশ দিয়ে ওরা বসে আছে। যখন আপনি শুনবেন আপনার কানের পাশে কি জানি ফিস ফিস করছে, এই ফিগারটা আপনার গায়ের মধ্যে ঢুকে পড়েছে। এখন আপনি জীবনও পিছনে তাকাবেন না, কারণ ওদের মুখটা আপনাকে একদম প্যারালাইজ করে ফেলবে, একদম কেমন বোয়া ধুয়ে দিবে, আর আপনি কিছুই বলতে পারবেন না। আপনি এমন ভাবে প্যারালাইজ হয়ে যাবেন যে আপনি এই রোডের মধ্যে ক্র্যাশ করবেন।
the last thing you want to do এই ফিগারদের সাথে স্টাক হওয়া। এটা হচ্ছে আপনার লাস্ট ডিজাস্টার আপনি জান, কারণ ডিজাস্টার বিকজ এই ফিগার গুলো এটা কেউ জানে না ওরা কি করবে, কারণ ইটস টু হরিবল টু ডিসক্রাইব বিয়ন্ড ওয়ার্ডস। সো যদি আপনি কোনো সময় ক্র্যাশ করেন এই 9th মাইলে, জাস্ট প্রে করেন আপনার যাই গড যে আপনাকে কুইকলি এন্ড করে ফেলে, এই ঠান্ডা না হলে ডেথ। ওকে, এখন আমার প্রশ্নটা হচ্ছে এই যে ডিজায়ারের জন্য এতদূর গেল, এটা আমার কাছে অনেকটা ব্ল্যাক ম্যাজিকের মতো মনে হচ্ছে। এটা আসলে ব্ল্যাক ম্যাজিকও না অ্যাকচুয়ালি, কারণ এই ব্ল্যাক ম্যাজিক মানে হচ্ছে যে একজনকে আপনি হার্ম করেছেন, রাইট? এন্ড এই আনফরচুনেটলি এটা মানে ব্ল্যাক ম্যাজিক না, কিন্তু এই যে রিচুয়াল, এই রিচুয়ালের শেষে গিয়ে এটা রিচুয়ালও বলা যায় না এখানে, মানে এই যে রিচুয়ালটা এটা এত ইম্পসিবল টু কমপ্লিট যে এটাকে অ্যাকচুয়ালি রিচুয়াল ডাকা যায় না, এটাকে জাস্ট একটা, এটা হচ্ছে একটা সিম্বলিস্টিক একটা কি বলবো মানে একটা ইন্সপিরেশন। আচ্ছা, এখন আমি যদি বলি যে এই যে যদি কেউ যদি এটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারে, কমপ্লিট করার পরে কোন একটা ডিজায়ার যদি তার ফুলফিল হয় বা যদি পেয়ে যায় সে সবকিছু, তারপরে তার কোন ধরনের কিছু হবে কিনা, মানে না অ্যাকচুয়ালি মানে 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 হয় না যে আমি একটা জিনিস পেলাম ঠিকই, কিন্তু আমার কোনো একটা ক্ষতি হয়ে গেল, এরকম কোনো কিছু হবে নাকি জাস্ট পেয়ে যাব? এটা হতে পারে আপনার পিছনে যদি আপনার যদি মানে আপনার মাইন্ড এরকম স্টেবল থাকতে পারে, বাট আপনার মাইন্ড ওই পর্যায়ে যেতে পারে যে আপনার মাইন্ড আধা স্টেবল আধা আনস্টেবল, কারণ এই ফিগার গুলোর জন্য। আর মনের এখানে হচ্ছে সবচেয়ে কঠোর মনের মানুষরা শুধু যেতে পারবে। আর যদি আপনার এরকম হয় যে আপনার মন একা বাঁকা হয়ে যাচ্ছে, তখনই আপনি বুঝবেন যে এই ফিগার গুলো আপনার সাথেই এসে পড়বে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটা এখনো 2 মাইল বাকি আছে এই স্টোরি, তারপর শেষ হয়ে যাবে। আচ্ছা, বাট এখন 10th মাইলে আপনি যাবেন। 10th আর 10th মাইলে হচ্ছে এখন মানে এই ঠান্ডা থেকে একদম পুরা সাডেনলি একদম গরম হয়ে যাবে তাপমাত্রাটা, মনে হয় যে আপনি আরাবিয়ার মরুভূমির মধ্যে ওরকম গরম। আপনি ওটার থেকে গরম আপনি ফিল করবেন যে আপনার গায়ে পুরো আগুন জ্বলে যাচ্ছে, আপনার পুরো ভেহিকেলটা একদম গলে ছাই হয়ে যাচ্ছে। আপনি শুনবেন এরকম চিৎকার এই আপনার পাশ থেকে। এগুলো হচ্ছে এটা হচ্ছে আপনাকে সবচেয়ে, এটা হচ্ছে আপনার ওয়ার্স্ট পার্ট অফ দ্য রোড, কারণ এখানে আপনি এরকম যদি ডিরেইলড হয়ে যান এগুলোর জন্য, এই হিটের জন্য আপনি যদি ডিরেইলড হয়ে যান, এই চিৎকারের জন্য আপনি ডিরেইলড হয়ে গেলে আপনার ওইখানে আপনি নিজেই পুরো ছাই হয়ে যাবেন। আপনি জাস্ট ট্রাই করবেন বেস্ট যে এটাকে ইগনোর করে আপনি জাস্ট মাথার মধ্যে আপনার ডিজায়ারটাকে সারাক্ষণ রিপিট করতে থাকবেন, যতই পেইন ফিল করেন আপনি। আচ্ছা, আমরা চলে যাই লাস্ট ইয়েটাতে। জি, এখন এই 11th মাইল হচ্ছে আপনার শেষ। 11th মাইল আপনি রিয়েলাইজ করবেন যে আপনি এখন আপনার বাসার দিকে রোডে এসে পড়েছেন। আপনি এখন একটু কাম হয়ে যাবেন। আপনি রিয়েলাইজ করবেন যে এত পরিশ্রমের পর আপনি ফাইনালি এই জার্নিটাই হরেন্ডাস হ্যারোইং একটা জার্নি আপনি কমপ্লিট করতে পেরেছেন। এখন আপনার কাজ হচ্ছে বাসায় যে আপনি সব টার্ন অফ করে আপনি জাস্ট একটু রিল্যাক্স করে ঘুমিয়ে পড়বেন। ওকে, এন্ড এই 11th মাইল হচ্ছে মানে আপনার সব ধরনের রিয়েলাইজেশন আসবে মাথায়, যে আপনি কি চেয়েছেন, আপনার গোলটা কি ছিল, আপনি মানে কিভাবে অ্যাচিভ করতেছেন, মানে সব ধরনের ফ্ল্যাশব্যাক মেমোরি এই গোলের সাথে রিলেটেড যেগুলো। আচ্ছা, তো আপনি এই 11th মাইল যখন আপনি বাসায় এসে পড়বেন, তখন আপনি বাসায় গিয়ে রিল্যাক্স করে একটু গান শুনে আপনি ঘুম দিয়ে নেক্সট মর্নিং উঠবেন। এখন আপনার ডিজায়ার মানে ধরেন একটা খুবই কমপ্লিকেটেড ডিজায়ার হয়, যেমন লাভ অর ওয়েলথ, মেবি নট ওয়েলথ বাট রিভেঞ্জ। আচ্ছা, তাহলে আপনি অর হ্যাপিনেস, তাহলে আপনাকে একটু ওয়েট করতে হবে। যদি আপনি একটু ম্যাটেরিয়ালিস্টিক টাইপের, তাহলে আপনার এতক্ষণ লাগবে না, মেবি 2-3 দিনের মধ্যে পেয়ে যাবেন। ওকে, বাট এটাই হচ্ছে আচ্ছা, এটা কোনো অ্যাকচুয়ালি আমি এটা ফার্স্ট যখন পড়েছিলাম আমি রিচুয়াল ভাবে নিই, কিন্তু আমি ভেবেছিলাম এটা হচ্ছে অ্যাকচুয়ালি এক ধরনের সিম্বলিজম যে ইভেন দ্য মোস্ট ইম্পসিবল থিংস আর পসিবল। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। প্রতিনিয়ত আপনাদেরকে কিন্তু আমরা গল্প শুনে থেকে আজকেও কিন্তু ব্যতিক্রম কিছু নয়, গল্প বনি হাজির হয়েছে আপনাদের মাঝে। তাই যারা
আজকের ভিডিওটি ওপেন করেছেন। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। গল্পটির নাম দেওয়া হচ্ছে অদৃশ্য আয়না। অয়ন ছিল একজন সফটওয়্যার কোম্পানির ইঞ্জিনিয়ার, মানে তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। খুব যুক্তিবাদী ভৌতিক গল্প, অলৌকিক ঘটনা বা ভূতের গল্প সে কখনোই বিশ্বাস করে না, ফালতু বলে উড়িয়ে দিত। কিন্তু তার জীবনের মোড় ঘুরিয়ে দিল চাকরি বদলের পর পাওয়া নতুন অ্যাপার্টমেন্টটা। শহরের একদম শেষ প্রান্তে একটা পুরনো কিন্তু সুন্দর আবাসনের 7 তলায় সে বাসা নিল। অ্যাপার্টমেন্টটা বেশ সুন্দর ছিল, অন্য কোথাও কোনো সমস্যা ছিল না। শুধু বাসার ঘরের দক্ষিণ দেওয়ালে জুড়ে থাকা একটা বিশাল আয়না। আয়নাটা এত পুরনো যে তার চারপাশ কালো ছোপ পড়ছিল। ভাড়াটে হিসাবে অয়ন যখন ঢুকলো, বাড়ির মালিক তাকে একটা কথা বলেছিল, সবসময় খেয়াল রাখবেন যেন আয়নার সামনে বেশি আলো না থাকে। রাতের বেলা বিশেষ করে, দিনের বেলায় কোনো সমস্যা হবে না, কিন্তু রাতের বেলায় যেন আয়নার উপরে বেশি আলো না পড়ে। অয়ন তো বাস্তববাদী, এগুলো বিশ্বাস করে না, এই কথাটা তিনি গুরুত্ব দেননি। তার যুক্তি ছিল পুরনো আয়না হয়তো ভেঙে যাওয়ার ভয় আছে, তাই সে আয়নাটার সামনে একটা ডিম লাইট রেখেছিল। প্রথম কয়েক রাতে সব স্বাভাবিক ছিল, কিন্তু সপ্তাহখানেক পর অয়ন রাতে ঘুমে যাওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করলো। যখন সে ঘরের সব আলো নিভিয়ে দিত, তখন ডিম লাইটের আবছা আলোয় আয়নাটা জ্বলজ্বল করত। আর সেই আয়নার মধ্যে তার নিজের প্রতিচ্ছবিটা যেন একটু অন্যরকম দেখাতো। প্রথম দিন সে দেখলো আয়নায় তার প্রতিচ্ছবিটা হাসছে, অথচ সে নিজে হাসছে না, সে ঘুমে দেখতেছে। তো অয়ন ডাবল চোখ ভুল করলো। সে কয়েকবার চোখ কসলালো এবং দেখলো না, হাসি তো চলছেই, কিন্তু তার মুখে কোনো হাসি নেই, তার মুখে চিন্তার স্বাদ। পরের রাতে সে একই জিনিস দেখলো, আবার সে অয়নের সামনে গিয়ে দাঁড়ালো। তার প্রতিচ্ছবিটা এবার স্থির, কিন্তু চোখগুলো কেমন যেন জল এবং অদ্ভুতভাবে শীতল। অয়ন হাত নাড়লো, প্রতিচ্ছবিও হাত নাড়লো। অয়ন পা নাড়লো, প্রতিচ্ছবিও পা নাড়লো, কিন্তু প্রতিচ্ছবিটির চোখে মুখে একটা চাপা বিরক্তি, যা অয়নের নিজের চেহারায় নেই। এভাবে প্রতি রাতে ঘটনাটা বাড়তে থাকলো। একদিন রাতে অয়ন ক্লান্ত হয়ে সোফায় ঘুমিয়ে পড়েছিল। তখন রাতে অনেক গভীর। হঠাৎ তার ঘুম ভাঙলো একটি শব্দে। কেউ যেন তার নাম ধরে ফিস ফিস ডাকছে, কিন্তু সেটা তার নিজের গলার স্বর। সে দেখলো যে আয়নার মধ্যে তার প্রতিচ্ছবিটা সোফা থেকে উঠে দাঁড়িয়ে আছে। প্রতিচ্ছবিটা ধীরে ধীরে আয়নার উপরে হাত রাখলো, যেন সেটা কাঁচ নয়, কোনো জলীয় পদার্থ। ভয়ে অয়নের গলা শুকিয়ে গেল, সে নড়তে পারছিল না। প্রতিচ্ছবিটি এবার স্পষ্ট বলল, তুমি কেন আমাকে দেখতে চাইছো? আমি তো তোমারই অংশ, যাকে তুমি লুকিয়ে রাখতে চাও। অয়ন চিৎকার করে উঠল, কে তুমি? বেরিয়ে এসো, আমাকে কেন ভয় দেখাচ্ছ? প্রতিচ্ছবিটি মুক্তি হেসে বলল, আমি বেরিয়ে এলে তুমি কোথায় যাবে? আমি তো এখানেই থাকি, তোমার ভিতরে। সে রাতে অয়ন দেখলো তার প্রতিচ্ছবিটা আয়নার মধ্যে হাত দিয়ে তার মাথার চুল আশ্রয় দিচ্ছে, তার জামার কালার ঠিক করে দিচ্ছে, যেন আয়নার ভিতরে অয়ন বাইরের অয়নের উপর অধিকার দেখাচ্ছে। দিন যেতে থাকলো, আর আয়নার প্রতিচ্ছবিটা যেন অয়নের জীবনের নিয়ন্ত্রণ নিতে শুরু করলো। সকালে ঘুম থেকে উঠে দেখতো আয়নার অয়ন তার জামা কাপড় উল্টে রেখেছে, তার জরুরি ফাইলগুলো এলোমেলো করে দিয়েছে। অফিসে গেলে অফিস সহকর্মীরা বলবে যে অয়ন, আজকাল তুমি কেমন যেন মানসিকতা থাকো, তোমার চোখগুলো কেমন ক্লান্ত লাগে। আসলে অয়নের প্রতিচ্ছবিটা রাতের তাকে ঘুমাতে দিত না, সারা রাত ফিস করে কথা বলতো। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হলো শনিবার অয়ন তার ল্যাপটপে কাজ করছিল, কিন্তু হঠাৎ সে দেখলো আয়নার প্রতিচ্ছবিটা একটা ছুরি হাতে দাঁড়িয়ে আছে।
অয়ন সঙ্গে সঙ্গে লাফিয়ে ঘরের লাইট জ্বালিয়ে দিল, আর জ্বালার সাথে সাথেই প্রতিচ্ছবিটা স্থির স্বাভাবিক হয়ে গেল। কিন্তু অয়ন দেখতে পেল তার ল্যাপটপ টেবিলের ওপর রাখার ফলে কাটার ছুরিটা নেই। সে সারা ঘর খুঁজেও ছুরিটা পেল না। ভয়ে তার শরীর ঠান্ডা হয়ে গেল। সে বুঝতে পারল আয়রন শুধু তার মনের অন্ধকার দিকটা নয়, বরং এটা সক্রিয় সত্তা যা তাকে আঘাত করতে চেয়েছে। পরদিন সে বাড়ির মালিককে ডেকে সব খুলে বলল। মালিক দীর্ঘশ্বাস ফেলল। আমি জানতাম এমন হবে। এই আয়নাটা সাদা আহরণ, এটা আসলে কোনো পোর্টাল না যে এই ঘরে থাকে। তার ভিতরের নেতিবাচক সত্তাকে এই আয়নার মধ্যে দিয়ে বাইরে আসতে চায়। এটি ভূত নয়, কিন্তু ভূতের চেয়ে ভয়ঙ্কর। এটি তোমার অভিভাবক, তোমারই আরেক রূপ। মালিকের কথা শুনে আয়রন আর এক মুহূর্তেও দেরি করলো না। সেদিন সে সেই অ্যাপার্টমেন্ট ছেড়ে দিল। তারপর ফেরার সময় সে একবার আয়নাটার দিকে তাকালো। এবার আয়নার মধ্যে কোনো প্রতিচ্ছবি ছিল না, কালো জমকালো চোখ আর একটা বিশাল গভীরতার শূন্য। কিন্তু অয়ন নিশ্চিত ছিল আয়নার ভিতর থাকা তার সেই ভয়ঙ্কর অদ্বিতীয় সত্তার নতুন একজন বাসিন্দার জন্য অপেক্ষা করছে। আর মাঝে মাঝে গভীর রাতে যখন একা ঘরে থাকে, তখন তার কানের কাছে আজও সেই ফিসফিসের শব্দ শোনা যায়। তো দর্শক, আমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের মতামতগুলো আমাদের জানাবেন। আর আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি শাহর ইসলাম সোহাগ। আমি গোপালগঞ্জের কোনো এক শহরে থাকি। কথা না বাড়িয়ে সরাসরি আমি আমার ঘটনায় চলে যাই। আসলে এটি আমার আম্মুর কাছ থেকে শোনা একটা ঘটনা, যেটি আমার সাথেই ঘটে থাকে। আমার বয়স যখন 7 দিন, তখন আমার সাথে এইরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল। আসলে আমি যখন জন্মগ্রহণ করি, তখন কি আমার চেহারা ছিল একদম লাল বা কোদো, আঞ্চলিক ভাষায় যেটা বলেন, সেটা একটা ফুল হয়, সে ফুলের মতো সাদা। আমার জন্ম হয় ফরিদপুরের কোন এক গ্রামে, আমার নানু বাড়িতে। আমার নানু বাড়ির একটা বর্ণনা দেই। আমার নানু বাড়ির পশ্চিম সাইডে আছে ফলের গাছ, উত্তর সাইডে একটা ঘর, দক্ষিণ সাইডে একটা ঘর, পূর্ব সাইডে একটা ঘর। তো পূর্ব সাইডের ঘরে আমাকে নিয়ে আমার আম্মু থাকতো। তো ওই ঘরের পিছনে ছিল একটা খাল, আর বড় একটা জাম গাছ, আর 2টা বড় বড় আম গাছ। তো আমার সাথে যে ঘটনাটা ঘটে সেটি হলো, আমার বয়স যখন 7 দিন, তখন থেকে আমাকে একটা জেন নাকি দেখে ফেলে। জেন আমাকে পছন্দ করে ফেলে। পছন্দ করার পর থেকে আমার কাছে থাকে, কোনো সময় যায় না। তো আম্মু খেয়াল করলো হঠাৎ করে যে একদিন পরে আমি কিছু খাচ্ছি না, আমি নিঃশ্বাস নিচ্ছি না, নিঃশ্বাস নিলে যে হৃৎপিণ্ডটা কাঁপে, কম্পন করে, সেটা হচ্ছে না, এরকম কিছু খেয়াল করলে সবাই তো ভাবে হয়তো আমি মারা গেছি বা কিছু হয়েছে। তো তখন আমার নানা একটি হুজুরকে ডেকে আনে। হুজুরটি আমার সম্পর্কে মামা হন। তো তিনি দেখে আমাকে বললেন যে কান্নাকাটি করার কিছু নেই, আসলে তেমন কিছু হয়নি। নানাকে ডেকে বললেন একটা ডিম আর হাট থেকে এক দাম দিয়ে একটা গামছা নতুন আর 2টা ঢাকুন কিনে আনতে। আর আম্মুকে একটা তাবিজ দিলেন, যেটা পড়ায় আমার শরীরে যে কোনো জায়গায় ক্ষত করতে হবে, ক্ষতটা 18 বছর পর্যন্ত থাকতে হবে। তো হুজুর মামার যে কথা সেই কাজ। নানা ভাই হাটে গেলেন। পরদিন হাটে গিয়ে 2টা নতুন ঢাকুন, একটা গামছা আর একটা ডিম কিনে আনলেন। আর আনার পরে মামাকে খবর দিলেন, তিনি আসলেন। আসার পরে তিনি ওই ডিমের উপর নাকি কিছু লিখলেন, লিখে পড়ে
আমি যে খাটে থাকতাম ওই খাটের নিচে ওই নতুন দুইটা ঢাকন দিয়ে ঢেকে রেখেছিল, আর বলছিল 3 দিন পরে ওই যে তাবিজটার কথা দিছিল ওই তাবিজটা পুরো আমার শরীরে যে কোনো জায়গায় ক্ষত করে দিতে। তো বুঝতেই তো পারছেন আমার বয়স 7 দিন, আর একটা মা তার সন্তানকে এরকম অবস্থায় পোড়াতে তো পারবে না। সো আমার নানু 3 দিন পার হয়ে যাওয়ার পরে এরকম পুরাইতে হবে, ক্ষত মারাইতে হবে শরীরে। তো আমার নানু বলতেছে আমার আম্মুকে যে তুই তো তোর ছেলেকে ক্ষত বানাতে পারবি না, আমি নামাজ পড়ে আসি, পরে আমি এসে দেখবানি। তো আম্মু চিন্তা করলেন নানু যখন নামাজ পড়তে গেছে তো আম্মুই ক্ষতটা করবে। তো যখন মোমবাতির উপর তাবিজটা ধরলো, পুরাইতে গেল, তখন শুধু বারবার মোমবাতিটা নিভে যাচ্ছিল। আর হ্যাঁ, আমি বলে রাখি আমার জন্ম সনটা হচ্ছে 2000 সালে আমার জন্ম। ওই সময় ওই এলাকায় ইলেকট্রিসিটি ছিল না, তো হেরিকেন যেটা বা মোমবাতি এইগুলা দিয়ে মানুষ রাত্রে জ্বালাইতো আর কি। তো নিভে যাচ্ছিল বারবার, কোনো বাতাস ছিল না, কিছু ছিল না, আর জানলাগুলো সব দেয়া ছিল, তারপরেও বারবার নিভে যাচ্ছিল। আম্মু তো রীতিমতো ভয় পাচ্ছে। পরে নানুকে ডাকে, কিন্তু নানু তো নামাজ পড়তে দাঁড়াই গেছে। আর হ্যাঁ, ওই সময়টা ছিল হচ্ছে মাগরিবের সময়। তো আম্মু চেষ্টা করে যাচ্ছে, তো আল্লাহর এই রহমত, আম্মু যখন পোড়াইতে গেছে তাবিজটা পড়ছে, গরম হয়ে গেছে। গরম হয়ে আম্মুর হাত থেকে ছুটে আমার পার উপর পড়ে উঠছে নাকি। পার উপর পড়ার পরে আমি জোরে কেঁদে উঠছি। কেঁদে উঠলে নানু নামাজ ছেড়ে দিয়ে চলে আসছে কি হয়েছে আমার দেখার জন্য। তো এসে দেখলো যে আমি কেঁদে উঠছি, আর আমার মুখ দিয়ে নাকি অনেকখানি রক্ত বেরোয়ছিল। পরে মুছে আমাকে ধোয়াই দিচ্ছে, গোসল করে আনছে। গোসল করে আনার পরে ওই রাত্রে নানা চলে গেছে সেই হুজুর মামাকে ডাকতে। তো হুজুর মামা বলছে এখন আর কিছু করা লাগবে না। হুজুর মামা একটা তদবির দিছে, একটা তাবিজ লেগেছে, ওইটা ধুয়ে মানে পানি খাওয়াইতে হবে। তো ওইটা ধুয়ে মানে টিউব দিয়ে আমাকে পানি খাওয়াইলো। সারা রাত আম্মু নানু জেগে আছে। পরের দিন সকালে আসলো মামা। ওই হুজুর মামা আসার পরে ওই ডিমটা দেখতে গেল, দেখলো যে যেরকম ঢাকন সেরকম আছে, ডিমটা যেরকম সেরকম আছে, কিন্তু যখন ডিমটা ভাঙলো ডিমের ভিতর কিচ্ছু ছিল না, শুধু খোসাটা ছিল, বাট ডিমটা আরাম ছিল। ভাঙার পরে দেখলো যে ওর ভিতর কিচ্ছু নাই। তো সবাই তো দেখে অবাক হয়ে গেল রীতিমতো। পরে নানা ভাই জিজ্ঞেস করলো এটা কি হলো। তো ওই হুজুর মামার নাম ছিল হচ্ছে কাশিম। তো বললো কাশিম এটা কি হলো। তো বললো যে আসলে ওকে একটা জিন দেখে পছন্দ করে ফেলেছিল, তো সে ওর কাছ থেকে যাইতে চাইছিল না। তো আমি তদবির দেওয়ার পরে সে চলে গেছে, তবে এখনো পুরোপুরি যায়নি। ওর যে ক্ষত হয়েছে এটা 18 বছর পর্যন্ত রাখতে হবে, তা না হলে আবার পরবর্তীতে সমস্যা হতে পারে। তো এরপরে আমাকে মানে আমার সাথে সব মানে অবিশ্বাস্য ঘটনা ঘটছে। যখন আমার বয়স 5 বছর, তখন আমি আসলে শহরে থাকি। শহর থেকে নতুন গেছি গ্রামে, আমাদের গ্রামের বাড়িতে বেড়াইতে। তো বেড়াইতে গেলে আমি তো গাছ উঠতে পারি না, বাট সারাদিন আমি নাকি বাড়ি নাই, সবাই আমাকে খোঁজাখুঁজি করছে। তো খোঁজাখুঁজি করে কোথাও পাইনি। আমাদের অনেক বড় একটা পুকুর আছে, পুকুর পাড়ে ছিল একটা আম গাছ। তো সবাই দেখলো যে মাগরিবের আজানের সময় আমার বড় কাকু গেছে পুকুর পাড়ে গরু আনতে। তো আনার সময় দেখলো যে ওইখানে ওই আম গাছের একটা চিকন ডালে আমি শুয়ে আছি নাকি। পরে বড় কাকু দেখে তো আমার এক বড় ভাইকে ডাক দিচ্ছে, কাউকে জানায়নি, চুপি চুপি ওই গাছে উঠে আমাকে নাকি ধরে নামাইছে। পরে জিজ্ঞেস করছে আমাকে তুই কোথায় ছিলি এই সেই, বাট আমি তো কিছুই জানি না। পরে হালকা হালকা আমার সাথে সমস্যা হয় এই সেই, আমি বিভিন্ন ধরনের ভয়ঙ্কর স্বপ্ন দেখি, রাতে স্বপ্ন দেখে জেগে উঠি। এখনো আমার পায়ে সেই ক্ষতটা আছে, আর আমাকে কেউ কোনোদিন তাবিজ দিয়ে রাখতে পারেনি। কোথাও তাবিজ দিলে সেটা একা একাই খুলে পড়ে গেছে। তো এখনো মাঝে মাঝে হালকা সমস্যা ফিল করি। এই আমার ঘটনা আছে, যদি ভালো লাগে শোনাবেন। নামটা প্লিজ একটু বলবেন এবং তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো লিসেনার্স, আমি মোহাম্মদ রাইসুল ইসলাম অমিত, নানগঞ্জ থেকে। আমার দ্বিতীয় ঘটনা নিয়ে। জি। এই ঘটনাটা হলো রাসেল ভাই আমার বাড়ির, আমার নিজের বাড়ির। তো এই ঘটনার কিছু অংশ আমার
দাদু আর আমার আম্মু থেকে শোনা, আর কিছু আমি নিজে এক্সপিরিয়েন্স করছি। তো ঘটনাটা হলো এমন, আমরা যখন হইও নেই, তো আমার বাবার খুব শখ ছিল গাছপালা লাগানোর। কারণ হলো আমাদের বাড়িটা খুব বিশাল, প্রায় 80% জায়গার উপরে বাড়িটা। তো বাড়িটা 2 ভাগে বিভক্ত করা। একটা অংশে আমরা থাকি, যে অংশটা মেন রোডের সাথে, আর পিছনে যে অংশটা, সেই অংশটা হলো অনেক বড়। একটা পুকুর আছে, একটা ক্ষেত ছিল যেটাতে আমার দাদা আর আমার বাবা প্রায়শই ওটাতে কাজ করতো। আর চারোপাশ দিয়ে গাছ ছিল, নারিকেল গাছ ছিল, ডাব গাছ ছিল, দুটার মাঝখানে দেখা গেছে আপনার সুপারি গাছ ছিল, আবার একটা গাছের পর হয়তো আম গাছ ছিল। এভাবে ডিভাইড করে গাছগুলো লাগানো হয়েছিল। তো গাছগুলো যখন এক পর্যায়ে অনেক বড় হয়ে গেছে, তো গাছগুলো সুটেবল দেখা যায়, সুন্দর, কিন্তু এই গাছগুলোতে কিছু ছিল যেটা আমার দাদু বলতো, আমার মা বলতো। ওনারা সবাই দেখেছেন? তার মানে ওনারা কিছু ফিল করেছেন, এমনকি আমার মা দেখেছেনও। তো যে পুকুরটা ছিল, সে পুকুরটাতে আমাদের বাড়ি মানে যখন পুরান ছিল তখন তো ভাই জানেনই সবার বাড়িতে কম বেশি চাপকল থাকে। তো আমাদের বাসায় চাপকল ছিল, তো হয়তো ওইটা থেকে পানি উঠাতে হতো, আর নয়তো পুষ্কুনির থেকে নিতে হতো। তো খাবারের পানি চাপকল, গোসলের পানি চাপকল থেকে ম্যানেজ হতো, আর থালা বাসন ধুতে অনেক সময় দেখা গেছে পুকুরের পানি ইউজ করা হতো। তো আমার আম্মু বড় বউ ওই বাসার, তো আমার আম্মু প্রায়শই যাইতো নিচে। আর আরেকটা কথা হলো, আমার বড় চাচা আমার বাবার আগে বিয়ে করছে, তো ওই হিসাবে আমার চাচিও এগুলো দেখছে। তারা 2 জন ছিল সবার আগে। তো তারা যখন প্রায়শই ওখানে পুকুরে আপনার থালা বাসন ধুতে যেত, তো প্রায়শই কিছু ফিল করতো যে গাছ থেকে তাদের উপর নজর রাখতেছে, বা তাদের উপর বাতাস যেমন একটা আসে না, যে একবারে পুরো স্তব্ধ সবকিছু, কোনো বাতাস নেই, তারপর আসে বাতাসটা ডাইরেক্টলি আপনার শরীরে হিট করতেছে। তো এরকম কিছু ফিল করতো। তো আমার দাদু পুরান আমলের মানুষ, অনেক কিছু জানতো সে। তো সে হুজুর দিয়ে বা নিজে যেভাবে হোক ম্যানেজ করে প্রতি 2-1 বছরের অন্তরে বাড়িটা বান দিয়ে রাখতো, এতে খারাপ কিছু ক্ষতি না করতে পারে আমাদের। তো আমরা যখন হই, আমার বাবা তখন ছোট থাকতে আমার হওয়ার আগে বাইরে চলে যায়, বিয়ের কিছুদিন পরেই। আমার বাবা সৌদিতে থাকে, তারপর আপনার ওমানে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, কিন্তু সে বাসায় আসতে পারে না কাজের কারণে। তো আমি হওয়ার পর যখন আস্তে আস্তে বড় হই, তো আমি কিছু দেখতাম না। তো আমি যখন হোস্টেলে চলে যাই, হোস্টেল থেকে যখন রিটার্ন আসি, আসার পর যখন এখানে আস্তে আস্তে পড়ালেখা আগাই, বড় হয়ে যাই, তখন যখন আমার বয়স অ্যাটলিস্ট তখন 16 কি 17 ছিল, তখন আমি পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম একটা দোকানও চালাতাম। আচ্ছা। তো ওই দোকান থেকে প্রায়ই আপনার দেখা গেছে রাত্রে 12টা-1টা বেজে যেত। মাল্টিমিডিয়া শপ তো জানেন রাসেল ভাই, অনেক রাত্র খোলা থাকে। তো আসার পরে দেখা গেছে আমার একটা অভ্যাস ছিল যে আমার বাড়িটা ভাড়াটিয়া বাড়ি ছিল পিছনে। তো ভাড়াটিয়া বাড়িতে একটা ছিল আপনার পানির কল ছিল, ফ্লোরটা পাকা করা ছিল, আর পানির কলটা ওয়াশার লাইন ছিল, যেটা 12টা-10টার পরে পানি আসতো সব সময়। আর আমাদের বাড়ির যে পিছনের অংশটা, ওই অংশটা সম্পূর্ণ আমার বড় চাচার। তো উনি ডিসিশন নিছে যে ওই ক্ষেত আর আপনার পুকুরটা ফালায় না রেখে একটা কাজে লাগাক। তো উনি ওটা বালুর দিয়ে ভরে ফেলছে, ড্রেজারের লাইন দিয়ে। তো ভরে ফেলার পর এই কাহিনীগুলো আমি দেখছি, যেটা হলো আপনার মানে আমার সাথেই ঘটছে। আমি রাত্রের বেলায় যখনই আসতাম, আইসা সবার আগেই একবারে ডাইরেক্ট নিচে যেতাম ওই পানির কলের ওইখানে। তো শীত হোক ঠান্ডা হোক, আমি সবসময় গিয়ে আমি মুখ হাত আর মাথাটা ওইখানে ধুইতাম সারাদিন কাজ করার পর যখন আসতাম তখন। তো একদিন হঠাৎ করে যে আপনার ওদিকে আবার একটা জিনিস কি, যে ডাব গাছগুলো ছিল ওখান থেকে প্রায় ডাবের ছোট ছোট অংশগুলো পড়তো। তো ওগুলো আমি মাথায় নিতাম না, যে এগুলো স্বাভাবিক, বাতাস আসলে পড়তেই পারে, শুকনাগুলো বা কাঁচাগুলো পড়তেও পারে। তো একদিন রাত্রেবেলা আমি যখন মুখ হাত ধুচ্ছি, তো আমি শুনতেছি যে মাঠে ছোট ছোট বাচ্চারা খেলতেছে। ছোট ছোট বাচ্চারা খেলে যেমন খিটমিট আওয়াজ হয় না ভাইয়া, এরকম ঠিক। তো বাসার তখন আমাদের বাউন্ডারি ছিল না ওই সাইডের, পিছনের দিক দিয়ে, তো হয়তো বাসতেও পারে। তো আমি কি করলাম, আপনার একটুখানি টিনের উপরে উঠে তাকাইলাম যে দেখা যায় নাকি। আমি অন্ধকারে কিছু দেখলাম না। তারপর আমি একটা ধমক দিলাম যে এত রাত্রে এখানে কি করো, সবাই বাসায় যায়। তো ওরা চুপ হয়ে গেল।
চুপ হওয়ার 3 থেকে 4 সেকেন্ড পর ভাইয়া মানে এক মোট বালু নিয়ে যদি কেউ টিনের উপর ঢিল্লা মারে যে আওয়াজটা হয় পড়ার সময়, ঠিক ওরকম একটা আওয়াজ হলো যে টিনের উপরে ঢিল্লা মারছে বালু দিয়ে। তা আমার মেজাজ খারাপ হয়ে গেল যে পোলাপান আমি এত রাত্রে বললাম বাসায় যেতে, আবার আমাকে ঢিল্লা মারলো। আমি চলে গেলাম ব্যাক করে ঘরে গিয়ে আমার মোবাইল রাখলাম, সবকিছু রাখার পর টর্চ লাইট নিলাম। আর আমি একটা কুকুর পালতাম, তো কুকুরটাকে ডাক দিলাম, তো কুকুরটা আসলো। কুকুরটাকে নিয়ে আমি নিচে গেলাম পিছন দিয়ে ঘুরে বালুর মাঠে যে দেখতে কে আছে। তো মানে মেন ইন্টারেস্টিং কথা হলো ভাই ওরা যেখানে আওয়াজ করতেছিল আমি এতক্ষণে ঘুরে আসতে আসতে পোলাপান যদি হয় দৌড়ায় পুরো মাঠটা পার হওয়ার কথা না, কারণ মাঠটা বিশাল বড়, একটা মানুষেরও পার হইতে অনেক সময় লাগবে। আচ্ছা, তো পোলাপান যেতে পারবে না, একজনকে হলো আমি দেখতে পারতাম। আমি মাঠে কেউকে দেখি নাই, পুরো ফুল এমটি। আমার কুকুরটা একটা দিকে মানে টার্গেট করে সে বার্ক করতেছিল নন স্টপ, কোনো থামাথামি না, একদিকে তাকে চেঁচামেচি করতেছিল। তো আমি তো কিছু দেখতেছি না, আমি লাইট ওই দিকে মারতেছি, বিভিন্ন জায়গায় মারতেছি, তো আমি কিছু দেখতেছি না। আমাদের পাশের বাড়ির যে কুকুরটা ছিল ও আবার আপনার দেওয়ালটা টপকে আসা পড়ছে, বাউন্ডারি ছোটর কারণে দেওয়ালটা টপকে আসছে, চিল্লাচিল্লি ছিল। ও আইসা ঠিক আমার সাথে দাঁড়ায়া ওই সেম জায়গায় তাকায়া চিল্লাচিল্লি করতেছে, যে জায়গায় আমার কুকুরটা চিল্লাচিল্লি করতেছে। তো কিছুক্ষণের ভিতরে ভাই আমার শরীরটা পুরো ভারী হয়ে গেল, মানে আমি একটা ইজি ম্যান, এর ভিতরে আমার শরীরটা পুরো ভারী হয়ে গেল, যাতে আমার শরীরের উপর কোনো একটা ওজন চাপাই দেওয়া হয়েছে। আমার শরীরের পশম গুলো সব দাঁড়ায় গেছে। আর আমার অত্যন্ত মানে আর কি আপনি কি বলবো ঠান্ডা লাগতেছে। এমন না যে আমি মাত্র মুখ হাত ধুইছি দেখে আমার ঠান্ডা লাগতেছে, কিন্তু অত্যন্ত ঠান্ডা লাগতেছে। তখন কি ঠান্ডার সময় ছিল? আচ্ছা, গরমের সিজন, ফুল গরমের সিজন। আমি মাত্র এসব মাথা ধুইছি, মানে গরম মাথা দিয়ে ধোয়া বেড়াইতেছে গরমে। আমি এসব মাথা ধুইছি ঠান্ডা হওয়ার জন্য, কিন্তু এত ঠান্ডা লাগার কথাই না ভাইয়া, কারণ ওয়াশার পানি তো আপনার এত ঠান্ডা থাকে না গরমের সিজনে। পরে আমি কুকুরগুলোকে ডাকতেছি নিয়ে আসার জন্য, কিন্তু আমি পারতাছি না। আমার অস্বস্তি ফিল হইতাছে এখানে, মানে মনে হইতাছে যে কেউ আমাকে যাইতা ধরতাছে, এরকম লাগতেছে, দম আটকে যেতেছে। তো পরে আমি না পাইরা আমার কুকুরটাকে গলায় উপরে ধরলাম, মানে ঘাড়ের যে চামড়াটা ওটা ধরছি। আর ওই কুকুরটাও আমার পিছে পিছে আইসা পড়ছে, যখন আমারটাকে নিয়ে আসছি, আমারটাকে আমি নিয়ে হাইটা আইসা পড়ছি। তো এর ভিতরে ধরেন ভাইয়া মানে শরীর তো পুরা ঘাইমা শেষ, ঠান্ডার ভিতরে শরীরটা পুরা ঘাইমা গেছে, আমার মাথার থেকে ঘাম পড়তেছে, আর ভিতর গেঞ্জি পুরা ভিজে গেছে। আমি ঘরে আইসা আমি আম্মুকে এই ব্যাপারটা বললাম, আম্মু আমি তো এগুলো শুনলাম, তো এটা কি? তো আম্মু বললো যে দেখ তুই তো অনেক কিছু শুনছস তোর দাদির থেকে, আর আমাদের থেকেও শুনছস, আমরা কথা বলি প্রায় প্রায় এগুলো নিয়ে, বাড়িতে আছে কিছু, হয়তোবা ওটাই অনুভূতি করছস, হয়তো দেখছস। আমি তো দেখতে পারি না কিছু, কিন্তু আমি আওয়াজ শুনছি, বালু দিয়ে ঢিল্লা দিল, আমার শরীর ভার হয়ে গেল। এগুলো দেখা না দেখার ভান করে, এগুলো ক্ষতি করে না কখনো, তো এগুলোকে তুই বেশি মাথায় নিস না। তো যাক ভাই আমি আর কিছু মনে করলাম না। তো সেম দ্যাট ওই দিনই আমি রাত্রে ঘুমাইতে গেছি ঘরে। তা আমি একটা সিঙ্গেল রুমে ঘুমাই আলাদা। আর ওই রুমটার একটা জিনিস হলো কি ভাই, আমার বাবা ওই রুমটাতে মারা গেছে আমার সামনে। আপনার সামনেই মারা গেছে? আমার সামনেই মারা গেছে। তখন আমার বয়স প্রায় 6। তো 6 বছরের বয়সের বাচ্চারা তো ভাইয়া কিছু বুঝে না তখন, ওই টাইমটাতে। এই টাইমে অনেক কিছু বুঝে বাচ্চারা। তো আমার বাবা ইস্তারি করতেছিল আয়রনটার একটু তার ছিঁড়া ছিল, তো ওটাতে শর্ট সার্কিট হয়ে সে পাকায় পড়ে গেছে। আর ওই আয়রনটা আপনার আগের জামানার আয়রন তো জানেন ভাই কত শক্ত, মানে অনেক গরম হতে সময় নেয়, ঠান্ডা হতে সময় নেয় অনেক, লোহার আয়রন। তো ওই আয়রনটা ডাইরেক্ট তার হাতের উপর গিয়ে পড়ছে, ডান হাতে ছিল, ডান হাতটা বাম হাতের দিকে গিয়ে পড়ছে, একবারে বুকের উপরে। তো আমার তখন এতটুকু বুঝ নাই যে আমি এটা মানে সুইচ অফ করলে বন্ধ হয়ে যাবে। তো যাক ভাইয়া ওটা আব্বুর পুরো বুক সিনাটাকে পুরা ফেলছে, তার হাতটাও পুরো জ্বলে গেছে, হসপিটালে নিতে সে মারা গেছে। তো আমার ওই রুমটাতে মানে কেমন একটা মায়া রয়ে গেছে যে আমার বাবাটা এই রুমে থাকতো, আমরা সবাই এই রুমে থাকতাম। কিন্তু তখন 2টা রুম, একটা টিন সেটের আর একটা পাকা রুম। তা আমি ওই রুমটাতে ঘুমাইতাম, কখনো আমার কোনো প্রবলেম হতো না ওই রুমে, যে আনইজি ফিল হতো বা কিছু, এমন কিছু না। আমি সারাদিন রুমের বাইরে থাকতাম, রাত্র হলে আইসা খালি ঘরে থাকতাম, এই ছাড়া আর কিছু না। তো ওই দিনকার ঘুমাইছি ভাইয়া মানে
আমি খারাপ বলবো নাকি ভালো বলবো বলতে পারি না, আমার কাছে একটু ভালোও লাগছে একটু খারাপও লাগছে। আমি রাত্রে স্বপ্নে দেখছি যে আমার বাবা আমার সাথে কথা বলতেছে, আচ্ছা মানে আমাকে জিজ্ঞেস করতেছে কেমন আছোস, কেমনে দিনকাল যাচ্ছে। মানে এটা ইটস লাইক আ মুভি, জাস্ট রিয়েল লাইফ মুভি, যে আমি একটা মুভি দেখতেছি, আমি আমার বাবার সাথে কথা বলতেছি আর আমাকে জিজ্ঞেস করতেছি সে মানে আমি কেমন আছি। আর আমি এটা দেখা খুব আনন্দ, তো মানে আমার বাবাকে এত বছর পর দেখতেছি, এটা মানে একটা আমার কাছে গুড ফিলিং। বাবাকে তো আমি বেশি পাই নেবে, আমার বাবা সারা জীবন বাইরে থাকছে, সে আমি হওয়ার আপনার 5 বছরের মাথায় আসছে, 5 কি 4 বছরের মাথায় আসছে। আমি তাকে জাস্ট 2 ইয়ার্সের জন্য পাইছি, অললেস। আমার ছোট ভাই তাকে মনে হয় 1 বছর কোলে থাকা অবস্থায় সে মারা গেছে। আমার মাও তাকে ওনাকে বেশি পায় নাই। সো আমরা সবাই ওনাকে খুব মিস করি। তো ওই কারণে আমার কাছে খুব ভালো লাগছে যে আমি বাবাকে দেখতেছি। এতটুকু আমার মনে হচ্ছে যে আমি যে স্বপ্নে দেখতেছি, আমার জাস্ট ভালো লাগতেছে। তো ওটা দেখার পর হঠাৎ করে মানে সে চলে গেল, মানে আমার পুরা, যেমন আপনার টিভি দেখতেছেন কারেন্ট চলে গেল, সব অফ হয়ে গেল, এরকম সব ডার্ক হয়ে গেল। আর রুমের ভিতরে ভাইয়া মানে তখনই আমি হঠাৎ করে দেখলাম যে আমার পুরো রুমটা ভর্তি। আমরা যখন কার্টুন দেখি, কার্টুনে ভূত থাকে না ভাইয়া, জাস্ট আপনার কি বলবো, মাথা থাকে, হাত থাকে, শরীর থাকে, কিন্তু পা থাকে না, পায়ের জায়গায় ল্যাজের মতন থাকে, স্মোক টাইপের। মানে এসব সব ঘুরতেছে আমার রুমটার ভিতরে, দৌড়াদৌড়ি করতেছে আমাকে ভয় দেখানোর জন্য। আর তাদের চেহারাগুলো ভাই মানে পুরো বিরল আকৃতির। এটা দেখা মানে আমি সাথে সাথে ধরেন আমার ঘুমটা ভেঙে গেল, আর আমি চিৎকার মারা ঘুমের থেকে উঠছি। আর আমার মা খুব মানে সফট স্লিপার, সে সামান্য একটু আওয়াজ পেলে ঘুম ভেঙে যায়। তো সে দৌড়ায় উঠছে ঘুমের থেকে, আর আমি সে দৌড়ায় আসার আগে আগে আমি লাইট অন করে আমি তার ঘরে দৌড় দিছি, তার সাথে ধাক্কা খেয়েছি। আম্মু আমাকে বলতেছে যে তোর কি হয়েছে, আমি বলতেছি যে আমি ভয় পাইছি, আমার রুমে কি জানি আছে। আমার ছোট ভাইটা ঘুমাইতেছিল, ও ঘুমের থেকে উঠছে চেঁচামেচি শুনা, তো ওইটা আমার ঘরে গিয়ে দেখে যে কিছুই নাই। তো আমি আর ভয়ে ওই ঘরে ঘুমাইতে পারিনি। তো আমি আম্মুর সাথে সারা রাত্র ঘুমাইছি। তো পরের দিন আমার দাদু তখনও বেঁচে আছিল। তো আমার দাদুকে আমি পরে বলছি সবকিছু, কিন্তু তাকে আর আমার মাকে আমি কখনো বাবার কথাটা বলি না, অন্য কথাটা বলছি যে আমি এরকম আকৃতি। মন খারাপ হবে এই সমস্ত চিন্তা করে আপনি বলেন। সবাই, আমার দাদু আমার বাবাকে খুব আদর করতো, বড় ছেলে, আমার মাও মিস করতো। আমার ছোট ভাইটা তখন যথেষ্ট বুঝে, আর আমিও তো ভাইয়া তাকে খুব মিস করি। তো আমি তাদেরকে এগুলো বলি না, কারণ হলো হয়তো বা বললে তারা ভালো ফিল করে নাকি খারাপ ফিল করে, আপনি জানেন মিস করে, তার জন্য আমি এগুলো বলি নাই। তো আজকে যদি তারা শুনে এগুলো, তারা অবশ্যই বুঝতে পারবে, আমার মা যদি শোনা থাকে যে আমি এগুলো বলছি, তাকে কখনো বলি নাই। তো আমার দাদুকে জাস্ট বলছি এগুলো দেখছি। তো আমার দাদু অনেক কিছু জানে, যেহেতু পুরান আমলের মানুষ। তো সে মৌলবি থেকে পানি পড়া নিয়ে আসছে হুজুরের থেকে, তো ওটা আমাকে খাওয়াচ্ছে, পরে আমি পার্মানেন্টলি ঠিক হয়ে গেছি। এগুলো আর আমার রুমে হইতো না। আর বর্তমানে এখন আমার রুমে আমি থাকি না, আমার রুমে আমার ছোট ভাই থাকে। আমাদের রুম আর একটা এক্সটেন্ড হয়েছে, তো ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার চিল্লাতে যায়, একবারে হাজি টাইপের। ও এগুলো এখন কোনো প্রবলেম হয় না, ঠিক আছে। তো এটাই আমার স্টোরি ছিল। ওকে, আমরা চলে যাব একটা আমাদের স্টোরি, যে স্টোরিটা আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি এবং সবাইকে ওয়েট করিয়ে রেখেছি এর পরের স্টোরিটা যেটা আমরা শুনবো। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি চট্টগ্রাম থেকে রাজিয়া বলছি। আমি চট্টগ্রাম জাজ কোর্টে ইন্টার্নশিপ করছি, সেখানে আমি আইনজীবী। আমার ঘটনাটা আমার নানুর বাড়িতে ঘটে, আমার মায়ের মুখে শোনা। ঘটনাটা ঘটে আমার নানি জানের সাথে। আমার নানুর বাড়ি চট্টগ্রামের রাউজান নোয়াপাড়া পাথরহাট এলাকায়। ঘটনাটা অনেক পুরনো, আমার মাও অনেক পরে বড় হয়ে নানুর কাছ থেকে শুনেছিলেন। এইসব ঘটনা তখন ঘটতেই থাকতো। আমার নানি, মা, মামা, আমার বাবা প্রত্যেকের লাইফে কিছু না কিছু ঘটনা আছে যেগুলো আমরা ইউজুয়ালি শুনতাম, ভাবিনি যে কখনো ভূত এফএমের মতো কিছু আসবে বা সেখানে আমরা দেব। অনেকবার ভেবেছি দেবো, বাট আসলে হয়ে ওঠেনি সময়টা। এখন ভাবছি না, এত ঘটনা হাতে আছে, দু একটা করে দিতেই পারে। সেই অনুপ্রেরণা থেকে আজকের এই ঘটনাটা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া। আমার মার দাদা ভাই একদিন রাত করে বাড়ি ফিরছিলেন। তো তৎকালীন এসব ঘটনা প্রায় লোকজনের জানাই ছিল। পেতনিরা ঝুড়ি নিয়ে ঝড়ের দিনে আম কুড়াতে আসে, সেই ঝুড়ি খুবই সৌভাগ্য বয়ে আনতে পারে যদি কেউ ঝুড়ি পায়। তো উনি
আমবাগানে ওই ওনাকে বাড়ি ফিরতে হতো। এখন আমবাগানের মাঝে মাঝে আসার পর উনি খেয়াল করলেন যে একটা বেতের ঝুড়ি পড়ে আছে। স্বাভাবিকভাবে ঝুড়িটা আমরা যেরকম ঝুড়ি ব্যবহার করি সেই ঝুড়িগুলোর মতো নয়। উনি ভাবলেন এটা পেতেন ঝুড়ি হতে পারে। আশেপাশে কাউকে দেখতে পেলেন না, উনি দ্রুত ঝুড়িটা উঠিয়ে নিয়ে বাড়ির পথে হাঁটা দিলেন। বাড়িতে গিয়ে উনি কাউকে সেটা দেখালেন না। নানাভাই তখন বাড়িতে ছিলেন, উনি বাইরে ছিলেন কাজের জন্য, বাইরে থাকতেন। মাসে বা 2 মাসে 3 মাসে একবার বাড়িতে আসতেন। অন্য আমার নানি, আমার বড় খালা, মামা 2-1 পরিবারের সদস্য তালিকাযুক্ত হয়েছেন সবে, এন্ড আমার মায়ের দাদা ভাই, এই হচ্ছে ওনাদের পরিবার। আমার মা তো প্রশ্নে ওঠেন, আমার মা সবচেয়ে ছোট হয়ে, সে অনেক বড় কথা। সো উনি বাড়িতে গিয়ে ধানের গোলাই ঝুড়িটা লুকিয়ে রাখলেন। ধানের গোলা কেমন একটু বর্ণনা দিতে পারি। বিশাল ঘরের মতো একটা স্থান তৈরি করে ছোট একটা জানালার মতো দরজা রাখা হয়, সেখানে চাষের ধানগুলো সংরক্ষণ করা হয়। তো সেখানে এনে উনি ঝুড়িটা রেখে দিলেন। ঝুড়িটা উনি যখন রাখছেন তখন ধানের গোলায় ধান ছিল প্রায় অর্ধেকেরও কম। অথবা ঝুড়িটা রেখে উনি রান্নাঘরে গিয়ে মামিকে, আমার নানিকে সবকিছু বুঝিয়ে বললেন। উনি একটা ঝুড়ি পেয়েছেন, যা যা হলো সবকিছু বুঝিয়ে বললেন। আমার নানি বললেন, এরকম একটা জিনিস আপনি কাউকে না বলে উঠিয়ে আনলেন, ব্যাপারটা ঠিক হলো না, আমার মনে হয় ফিরিয়ে দিয়ে আসলে ভালো হয়। কিন্তু উনি রাজি হলেন না। সেদিন রাত কোন রকম চলে গেল, তেমন কোনো ঝামেলা হলো না। শুধু ফজরের আজানের আগে একটু কান্নার শব্দ কানে আসলো, তেমন গায়ে মাখলেন না কেউই। অথবা সারাদিন ঠিকঠাক, ঝুড়িটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। সন্ধ্যার পর একটু যখন রাত গভীর হয়ে আসলো, তখন একটা চিকন নাকি সুরে কান্না শুরু হলো। আমার নানি খুব সাহস করে বাইরে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু গেলেন না, কারণ কান্নার শব্দটা ধীরে ধীরে তীব্রতর হচ্ছে। আর কান্নার সাথে সাথে সে আঞ্চলিক ভাষায় এইটাও বলছে যে আমার ঝুড়ি দে, আমার ঝুড়ি দে, আমার ঝুড়ি দে। নানি যান তাড়াতাড়ি ওনার শ্বশুরের কাছে গিয়ে ওনাকে বুঝিয়ে বললেন যে আব্বা দেখেন, আপনি যার ঝুড়ি নিয়ে এসেছেন সে এসে কান্না করছে, আপনি ঝুড়িটা ফেরত দিয়ে দেন। বাট তিনি নাছরবন্ধ, তিনি কিছুতেই ঝুড়ি ফেরত দেবেন না। অতঃপর সে রাত্রে সময় পার হলে ফজরের আজানের সাথে সাথে কান্না থেমে গেল। সারাদিন সব ঠিকঠাক। নানি পরদিন আবারও সন্ধ্যা থেকে কান্নার শব্দটা ওনার কানে আসলো। উনি গিয়ে ওনার শ্বশুরকে বললেন, কান্নাটা করছে সে অলওয়েজ ঘরের পেছন দিকে, সে যেখানটায় বসে নানি কাজ করছে, আর শ্বশুর থাকেন একেবারে ঘরের সামনের দিকে, যার কারণে ওনার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু কান্নার শব্দটা খুবই তীব্রতর ভাবে নানিকে সহ্য করতে হচ্ছে, যেহেতু ওনার রান্নাঘরের পাশে বসে সে কান্নাটা করছে। অতঃপর তিনি আবারও বোঝালেন, কাজ হলো না। পরদিন সকালে নানি বললেন যে ঠিক আছে আব্বা, আপনি ঝুড়িতে ফেরত দিবেন না, ঝুড়িটা কোথায় আমাকে একটু দেখান, যেটা নিয়ে এত কাহিনী হচ্ছে সেই ঝুড়িটা একটু দেখি। আমার নানিকে নিয়ে তিনি গোলায় গেলেন। গোলায় গিয়ে গোলার মুখটা খুলতেই অবাক করা বিষয় যে গোলায় ধান ছিল অর্ধেকেরও কম। গোলাটা যথেষ্ট বড় ছিল, বিশাল গোলা, অনেকগুলো ধানের জমি ছিল বিদায় বড় করে গোলা তৈরি করা হয়েছে। সো সেই অর্ধেকেরও কম ধান থাকা গোলা এখন কানায় কানায় পরিপূর্ণ। দরজাটা খুলতেই ধান উপচে পড়ে যাচ্ছে। আমার নানি তো অবাক, এবং আমার মায়ের দাদাভাই সিদ্ধান্ত নিলেন এই ঝুড়ির কারণে আজকে গোলা ভর্তি হয়ে উপচে পড়ে যাচ্ছে ধান, সো এই ঝুড়ি কিছুতেই ফেরত দেওয়া যাবে না। নানি জানার মনে একটু খটকা লাগলো যে আসলে তো ব্যাপারটা চোখের সামনেই তো দেখছি, এখন জোরাজুরি করলেও তো এই ঝুড়ি আর উনি ফেরত দেবেন না। বেশ, নানি যেন ক্ষান্ত দিলেন, উনি আর বললেন না কিছু। তারপর যথারীতি সন্ধ্যা হলো, আবারও সেই নাকি কান্না শুরু, এবং একই সাথে চিৎকার করে সে বলছে আমার ঝুড়ি ফেরত দাও, ঝুড়ি ফেরত দাও। নানি যেন একরকম সই নিলেন ব্যাপারটা। সপ্তাহখানেক এভাবে চলার পর এবার কিন্তু সে আর কান্না করছে না। এসে সে সরাসরি বলছে, তোরা আমার ঝুড়ি ফেরত দিবি, তোদেরকে আমি 2 দিন সময় দিলাম, অন্যথায় আমি কিছু একটা করে বসবো, তোদের অনেক বেশি ক্ষতি আমি করে ফেলবো, তখন আমাকে বলতে পারবি না, তোরা আমার ঝুড়ি ফেরত দেয়। তারপর নানিজান ব্যাপারটা কি ওনার শ্বশুরকে খুলে বললেন। ওনার শ্বশুর একেবারে আমলই করলেন না। পরের দিন সেম, তার মানে তার দেওয়ার সময় অনুযায়ী সেই দিনটা ছিল শেষ দিন। এবার নানিজান খুব শক্ত হলেন, কারণ সে একই কথা আবারও পুনরাবৃত্তি করে গেল সারা রাত ফজরের আজান পর্যন্ত, আমার ঝুড়ি ফেরত দিয়ে দে, অন্যথায় আমি তোদের ক্ষতি করবো। সকাল থেকে নানিজান ওনার শ্বশুরের পেছনে লেগে রইলেন যে আব্বা আপনি ঝুড়ি ফেরত দেন, আমার ছেলে মেয়ে আছে, আমি একটা ঝুড়ির কারণে আমার এত বড় ক্ষতি করতে পারবো না। বলে রাখি রাসেল ভাই, আমার মায়ের দাদু ভাইরা তৎকালীন সময় পুরনো জমিদার ছিলেন, এলাকার সবাই জানেন। এত অর্থ থাকার পরও আমার নানু, আমার মায়ের দাদা ভাই একটু
কি বলবো এটাকে, উনি চাইতেন না, অর্থাৎ সম্পদ বাড়ুক না, সম্পদ বাড়তে ক্ষতি কি আছে, তাতে কি, আরো হোক, এই ধরনের মন মানসিকতা ছিল ওনার। উনি কিছুতেই সেটা ছাড়তে রাজি হচ্ছিলেন না। অতঃপর নাতি নাতনির কসম টসম দিয়ে কোন রকম ওনাকে রাজি করানো হলো, উনি ঝুড়িটা বের করে দিলেন নানিকে। নানি যান সেটা সন্ধ্যার আগে রান্নাঘরের বাইরে নিয়ে রাখলেন। সেদিন সন্ধ্যার পর একটু রাত হতে যথারীতি সে আসলো, এসে ঝুড়িটা দেখে চিৎকার করে হাসতে হাসতে একেবারে হই হুল্লোড় অবস্থা। নানি যান বসাই ছিলেন, কি হয় সেটা শোনার জন্য বের হয়ে তার দেখতে পাচ্ছেন না। তারপর সে কিছুক্ষণ হাসাহাসি করে ওখানে অনেক লাফালাফি করলো। তারপর যাওয়ার সময় নানিজান উদ্দেশ্য করে বলতে লাগলো যে তুই কাজটা খুব ভালো করেছিস, আমার ঝুড়িটা ফেরত দিয়ে দিয়েছিস, অন্যথায় আমি আসলেই তোদের অনেক ক্ষতি করতাম। ব্যাস, সে হাসতে হাসতে ঝুড়ি নিয়ে চলে গেল, আর কোনো সমস্যা হলো না। এবং এখানে বলে রাখি রাসেল ভাই, ওই ঝুড়িটা গোলায় রাখার কারণে ধান ভর্তি হয়ে গিয়েছিল। ঝুড়ি ফেরত দেওয়ার পর কিন্তু সে ধান কমে যায়নি, আর গোলাটা ভরাই ছিল। তো একরকম দেখতে গেলে কোন রকম ক্ষতি ছাড়া লাভই হলো আমার নানিদের। বাট নানিজান খুবই আশ্বস্ত হলেন যে যার জিনিস তাকে ফেরত দেওয়া হলো। বাট আমার মায়ের দাদা ভাই অলওয়েজ আফসোস করতেন যে জিনিসটা যদি রেখে দিতে পারতাম তাহলে ভালোই হতো। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। আমি ভয় পেতে হবে ভূতে প্রেমে এটা উদ্দেশ্য করে আমি ঘটনাটা বলিনি। ভয়ের অনেক ঘটনা আছে যেগুলো আমাদের কাছের লোক, আমার মা বাবা নানা নানি মামা মামি প্রত্যেকের লাইফে ঘটেছে। অনেক ভয়ের ঘটনা আছে, বাট আমার কাছে মনে হয়েছে হ্যাঁ অনেকগুলো ঘটনা একটু মিলে যায়। ভূতের প্রেমে যারা ঘটনা পাঠিয়েছে অলরেডি, যে তখনকার সময়কার কিছু কিছু ঘটনা মিলেই যায়, যার কারণে আমি অ্যাভয়েড করে এমন একটা ঘটনা বলার চেষ্টা করলাম যে ভয়টাই কেন প্রধান হবে। এটাও তো একটা ঘটনা যেটা মানুষের দ্বারা সংগঠিত নয়, যেখানে অন্য কিছু জড়িয়ে আছে। আমার মনে হয় এটা পাঠানো যায়, আমি পাঠালাম। যদি অনুপ্রাণিত হই, আপনার ভালো লাগে, লিসেনারদের ভালো লাগে, দেন আমার আদার্স যেসব ঘটনাগুলো আছে আমি ধীরে ধীরে সেগুলো পাঠানোর চেষ্টা করবো। সেটা ইমেইলে হোক কিংবা ভয়েস রেকর্ডে হোক, যেভাবে হোক আমি পাঠানোর চেষ্টা করবো। ভালো থাকবেন। দ্বিতীয় অতিথির কাছে আমরা যাচ্ছি, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা আমরা শুনবো। ধন্যবাদ রাসেল ভাই, আমি আরিফিন, ময়মনসিংহের পুলিশ লাইন থেকে আসছি। প্লিজ আমরা ঘটনায় যাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি পুলিশ লাইন আমরা যেখানে আছি এখান থেকে কত দূর? 2 কিলোমিটার। 2 কিলোমিটার, ওকে। আমরা চলে যাই ঘটনায়। আমি এখন যে ঘটনা, আচ্ছা আপনার সাথে তার আগে আমি একটু বলে দিই যে আপনি বলেছিলেন আপনি তো এখান থেকে স্থানীয়, হ্যাঁ, এবং আপনি বলছিলেন যে আপনি ময়মনসিংহ এর স্থানীয় কিছু ঘটনা বলবেন, তাই তো? ময়মনসিংহ স্থানীয়। ওকে, তো একেবারে ময়মনসিংহ এর স্থানীয় কিছু ঘটনা যারা ময়মনসিংহে আছেন তারা তো উপভোগ করবেনই, যারা ময়মনসিংহ এর বাইরে রয়েছেন তারাও উপভোগ করুন ময়মনসিংহ এর একেবারে খাঁটি, ময়মনসিংহ এর একেবারে খাঁটি কিছু ভয়ঙ্কর ঘটনা। শুনে আসি আমরা ঘটনাগুলো। আমি প্রথমত যে ঘটনাটি বলবো সেটা একটা আপনার অ্যাম্বুলেন্স কেন্দ্রিক। আমি যার ঘটনাটি বলবো তার সাথে কিছুক্ষণ আগে আমার ফোনে কথা হয়েছে। সে ঢাকা যাচ্ছে অলরেডি, কারণ তার পেশা হচ্ছে ড্রাইভার, সে একজন চালক। আজ থেকে বেশ কিছু বছর আগের কথা, তখন উনি অ্যাম্বুলেন্স চালাতেন। ময়মনসিংহের যে কোনো একটি হসপিটালে কোনো এক শীতের দিন আপনার ময়মনসিংহ হসপিটাল থেকে একজন রোগীটি হচ্ছে মেয়ে। অর্থাৎ ঘটনাটা যদি একদম শুরু থেকে বলি তাহলে বলতে হয় হসপিটাল থেকে তাদেরকে রিলিজ করে দিয়েছে। সন্ধ্যা হয়ে গেছে। সেক্ষেত্রে তারা অনেক অ্যাম্বুলেন্স খোঁজাখুঁজি করছে, কোনো অ্যাম্বুলেন্স পাচ্ছে না। রিলিজ করে দিয়েছে মানে কি? এটা কি বেঁচে আছে না? না, মারা গেছে। মারা যাওয়ার পরে রিলিজ করে দিয়েছে। ওকে, রিলিজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু তারা কোনো অ্যাম্বুলেন্স খুঁজে পাচ্ছে না, অ্যাম্বুলেন্স যেতে ইচ্ছুক না। তারা যাবে আপনার পার্শ্ববর্তী জেলা শেরপুরে। তার মানে তারা এমন একটা অ্যাম্বুলেন্স খুঁজছে যে অ্যাম্বুলেন্সটা লাশটাকে নিয়ে হ্যাঁ শেরপুর জেলায় যাবে, একটা প্রত্যন্ত এলাকা, পাহাড়ি এলাকা। আচ্ছা, কোনো অ্যাম্বুলেন্স ড্রাইভার যেতে রাজি হচ্ছে না বা কোনো অ্যাম্বুলেন্স পাচ্ছে না। সেক্ষেত্রে আমি যার ঘটনাটা বলছি তার নাম হচ্ছে রনি। তার বাসা হচ্ছে ময়মনসিংহ শহরেই, নতুন বাজারের মোড়ের কাছেই। যাই হোক, সে যেতে রাজি হলো, কিন্তু মেয়েটার পরিবারের লোকজন অ্যাম্বুলেন্সের সাথে যাবে না। হ্যাঁ, পরিবারের লোকজন অ্যাম্বুলেন্সের সাথে যাবে না, শুধু লাশটাই যাবে। আচ্ছা, সেক্ষেত্রে ওই ড্রাইভার রনি, তার সন্দেহ তেমন একটা হলো না, হয়তো ভাবছে সবাই তো অ্যাম্বুলেন্সের সাথে যায় না, ভয় পেতে পারে। সেক্ষেত্রে সে রাজি হলো। আচ্ছা,
তার শহর থেকে বের হতে হতে রাত 8টা বেজে গেল। সে ময়মনসিংহ শহর পার হয়ে যখন শেরপুর সীমানায় চলে গেল তখন রাত প্রায় 2 ঘন্টা পরে, তখন রাস্তাঘাট খারাপ ছিল, এত ভালো ছিল না। আচ্ছা, তখন রাত 10টা কি 11টা, শীতের রাত, এতে অনেক রাত হয়ে যায়। তার গাড়িটা হঠাৎ থেমে গেল। হ্যাঁ, সে নেমে গিয়ে দেখলো তার চাকাটা নষ্ট হয়ে গেছে। তবে এখানে কথা হচ্ছে তার কোনো অ্যাসিস্ট্যান্ট ছিল না, তার কোনো হেল্পার ছিল না, সে একাই ছিল, আর অ্যাম্বুলেন্সে লাশ ছিল। তারপর সে একা হাতে গাড়ির চাকাটা যেভাবে ঠিক করে সেভাবে ঠিক করে সে আবার যাত্রা শুরু করলো। ঘন্টাখানিক পর চলন্ত একটা গাড়ি এটা হঠাৎ করে থেমে গেল। সে যখন গাড়ি থেকে নেমে তারপরে অনেক চেষ্টা করে দেখলো কোনো কিছু নষ্ট হয়নি, তবু গাড়িটা থেমে গেছে। তেল আছে গাড়িতে, যান্ত্রিক ত্রুটি নেই। তারপরে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা পরে চেষ্টা করে এমনিতেই আবার চালু হলো। সে আবার চলতে শুরু করলো। চলতে শুরু করতে করতে এরকম আরো 1.5 থেকে 2 ঘন্টা যাওয়ার পর সে লক্ষ্য করলো যে গাড়ির পিছনে শব্দ হচ্ছে। শব্দটা অনেকটা এরকম যে 8-10 জন লোক যদি পিছন থেকে আপনার সেরকম শব্দ 10 থেকে 15 মিনিট শব্দগুলো শুনলো। তারপর সে কোনো কেয়ার করলো না। তবে একটা সময় শব্দের গতিটা একটু বেড়ে গেল। অ্যাম্বুলেন্সের ছাদের উপরে শব্দ হচ্ছে, ভিতর থেকে গ্লাসের শব্দ হচ্ছে। এরকম শব্দ হওয়ার পরে সে গাড়িটা থামালো। থামানোর পর সে অ্যাম্বুলেন্সের পিছনে গিয়ে সে অ্যাম্বুলেন্সের ডালাটা খুললো। ডালাটা খুলেই দেখে ওই লাশটা বসে আছে। তার মুখে একদম যে ক্ষত একটা অবস্থা, সে লাশটা বসে আছে। সে এই দৃশ্যটা দেখে একটা দৌড় দিল। সে পাশে ছিল একটা রাইস মিল একটু দূরে, সে ওই রাইস মিলের যে লেবাররা থাকে, শ্রমিকরা, ওই শ্রমিকদের ঘরে গিয়ে উঠলো। এরপর শ্রমিকদের ঘর গিয়ে ওঠার পরে সে ওখানে সেন্সলেস হয়ে গেল। এরপর ওকে সবাই পানি দিয়ে একটু সচেতন করার পর ওই শ্রমিকদের সহ সে আসলো লাশের কাছে। আসার পর দেখে লাশটা আবার শুয়ে আছে, কিন্তু লাশটা খুব ক্ষত বিক্ষত। যাই হোক, আমি ঘটনাকে একটু সংক্ষেপে করে দিচ্ছি। থাকার পর পরদিন শ্রমিকদের একজন তার সাথী দিয়ে মেয়েটার গ্রামের বাড়ি গেল দিনের বেলা। যাওয়ার পরে ওই রনি যে ড্রাইভার, সে ওই মেয়ের বাবা মাকে ভালো করে প্রশ্ন করলো যে আপনি বললেন যে আপনার মেয়ে স্বাভাবিক অসুস্থ ছিল, মারা গেছে, কিন্তু আপনার মেয়ের শরীরে এরকম ক্ষত কেন, মুখে এরকম ক্ষত কেন, পোড়া কেন? আচ্ছা, তখন মেয়ের বাবা মা বলল যে আসলে সত্যি কথা বলতে কি, যদি আমরা সত্যি কথা বলতাম তাহলে হয়তো আপনিও রাজি হতেন না লাশটাকে নিয়ে যেতে। মেয়েটা সুইসাইড করার জন্য গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল, নিজেই আগুনে ঝাঁপ দিয়েছিল সুইসাইড করার জন্য। ওই সে থেকেই তার একদম সম্পূর্ণ শরীর 75% 80% পড়ে গিয়েছিল। আচ্ছা, এই জন্য তার একটা ক্ষত আপনার খুব কুৎসিত একটা চেহারা হয়েছিল। বুঝতে পেরেছি। তারপরে সে কারণেই তার মেয়ের ফ্যামিলির ব্যক্তিরা তার সাথে আসতে চায়নি। তো এছাড়া আর কি এই এরকম ভয়ের মানে কেন এরকম হলো রাস্তায়, এটা মেয়ের বাবা মা কিছু বলতে পারেনি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। আপনারা তো সকলে জানেন যে আমরা আমাদের এই চ্যানেলটির মাধ্যমে প্রতিনিয়ত আপনাদেরকে কিন্তু মজার সব গল্প শুনিয়ে থাকি। আজকের এপিসোডটি কিন্তু এর ব্যতিক্রম কিছুই না। আমরা আজকের এপিসোডটির মধ্যে কয়েকটি ইম্পর্টেন্ট এবং আপনাদের পছন্দনীয় গল্প নিয়ে হাজির হয়েছে। তাই আর সময় নষ্ট না করে সর্বপ্রথম চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। শহরে সাংবাদিক রনি তার কাজের জন্য প্রান্তে প্রান্তে ঘুরে ঘুরে একদম প্রত্যন্ত এলাকাগুলোকে নিয়ে সেই এলাকাগুলোর রহস্যময় কিছু ঘটনা নিয়ে একটি প্রতিবেদন লিখছেন। তো তিনি একটা সময় এই প্রতিবেদন করার জন্য একটি রহস্যময় গ্রাম নিয়ে রিপোর্ট তৈরি করার জন্য উদ্বিগ্ন হয়ে গেলেন এবং গ্রামের একটা সন্ধান পেলেন এবং সন্ধান পাওয়ার পর
রসুলপুর নামে একটি গ্রামের সন্ধান তিনি পেলেন। গ্রামের মানুষ বলে রাতের বেলায় নাকি একটি ভুতুর ট্রেন তাদের গ্রামের মধ্য দিয়ে যায়, যেই ট্রেনটির কোনো গন্তব্য নেই, তার কোনো যাত্রীও নেই, ট্রেনের শব্দ শোনা যায় শুধু, কিন্তু কোনো ট্রেন দেখা যায় না। শুধু রেল লাইনের উপর দিয়ে কোনো একটা ট্রেন যাচ্ছে এমন শব্দই সবাই শুনতে পারে। লোকে বিশ্বাস করে এই ট্রেনটি আসলে 100 বছর আগে একটি দুর্ঘটনায় মৃত্যু যাত্রীদের আত্মা বহন করে। রনি যখন সেই গ্রামটিতে পৌঁছালো তখন ঠিক বিকাল হয়ে গেছে। গ্রামের সবাই তাকে সাবধান করলো, আপনি যত যাই করেন না কেন রাতের বেলায় কখনোই সেই রেল লাইনের ধারে যাবেন না। তো রনি বিষয়টাকে মাথায় রেখে তিনি তার কার্যক্রম শুরু করলেন এবং তার সাংবাদিক পেশাটা যে মূল কারণ যে জিনিস খোঁজা সেটাকে খোঁজার চেষ্টা শুরু করে দিলেন। আর এই কি ধরনের অলৌকিক ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। সে গ্রামের রেল লাইনের কাছে একটি পরিত্যক্ত বাংলোয় থাকার ব্যবস্থা করলেন। বাংলোটি ছিল একটি পুরনো বাংলো, চারদিকে আগাছায় ভরা, মানুষ সেখানে আসে না। তো কম টাকার মধ্যেই তিনি সেই বাংলোটি ভাড়ায় নিলেন। তো রাত যখন গভীর হলো, রনি তখন ল্যাপটপে কাজ করতেছিল। কাজ করার সময় হঠাৎ করে সে ট্রেনের শব্দ শুনতে পেল, কিন্তু এটা কোনো সাধারণ ট্রেনের শব্দ ছিল না। শব্দটা ছিল এক দীর্ঘশ্বাস, আর তার সঙ্গে শোনা যাচ্ছিল কিছু চাপা গুঞ্জন। রনি তার সঙ্গে মানে যে জিনিসপাতিগুলো নিয়ে এসেছিল, রনি তার ঘর থেকে বেরিয়ে হয়ে রেল লাইনের দিকে তাকালো, কিন্তু সেখানে সে কিছুই দেখতে পেল না। কিন্তু ট্রেনের শব্দটা আরো কাছাকাছি আসতেছে বলে মনে হচ্ছিল। রনি টর্চ হাতে নিয়ে লাইনের দিকে তাকালো। সে বুঝতে পারছিল শব্দটা তার খুব কাছাকাছি, কিন্তু সেখানে কোনো ট্রেন নেই। হঠাৎ সে দেখতে পেল লাইনের ওপর দিয়ে কিছু অস্পষ্ট ছায়া দেখা যাচ্ছে, যেন কয়েকটি মানুষ হেঁটে যাচ্ছে। ছায়াগুলো এত দ্রুত যাচ্ছিল যেন রনি তাদের মুখ দেখতে পেল না, কিন্তু সে অনুভব করলো তাদের মধ্যে একজন তার দিকে তাকিয়েছিল। রনি যখন তার দিকে এগিয়ে গেল তখন ছায়াগুলো অদৃশ্য হয়ে গেল। হঠাৎ রনি একটি ঠান্ডা বাতাস অনুভব করলো, আর তার মনে হলো যেন কেউ তার পাশে দাঁড়িয়ে আছে। সে দ্রুত পিছনে ফিরল, কিন্তু সেখানে কেউ ছিল না। সে আবার দ্রুত বাংলায় ফিরে এলো। পরের দিন রনি গ্রামের এক প্রবীণ ব্যক্তির সঙ্গে কথা বলল। প্রবীণ ব্যক্তিটি তাকে বলল, এই রেল লাইনটি ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল। এক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে যায়, ট্রেনের সব যাত্রী মারা যায়। সেই থেকে তাদের আত্মা এই লাইনের দিয়ে যাতায়াত করে। এ কারণেই রাতের বেলা এই ট্রেনে কোনো কিছুই দেখা যায় না, কারণ এই লাইনে শুধু আত্মারাই ভ্রমণ করে। রনি তখন রাতের বেলা আবার লাইনের ধারে গেল। তখন সে বুঝতে পেল যে এটি পুরনো ট্রেন তার দিকে এগিয়ে আসছে। ট্রেনের জানালা দিয়ে যে সে যাত্রীদের আবছা মুখের ছায়া দেখতে পেল। যাত্রীরা সবাই তার দিকে তাকিয়ে আছে, আর তাদের চোখগুলো সব সাদা। রনি ট্রেনের ভিতরে একজনকে দেখতে পেল যার মুখে হাসি ছিল, আর সে তার দিকে হাত নাড়ছে। রনি ভয়ে দৌড়া শুরু করলো, কিন্তু যত দৌড়াচ্ছে ততই তার মনে হচ্ছে ট্রেনের শব্দটা আরো জোরে তার কাছে আসতেছে এবং ট্রেনটা মানে তার দিকেই ছুটে চলছে। আর সে শুনতে পাচ্ছে যে ট্রেনের যাত্রীরা তাকে ডাকছে। রনি যখন তার তার রিপোর্টগুলো লিখছিল তখন সে দেখলো একটা আবছা ছায়া তার পিছনে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারলো যে এটি একটি ভুতুড়ে আত্মা যা তার পিছু নিয়েছে। সে চিৎকার করে উঠলো, কিন্তু কোনো শব্দ বের হলো না। সে যখন তার চেয়ার থেকে উঠে গেল তখন সে দেখলো ছায়াটি তার সঙ্গে আর নেই। তো তারপর সে তার মনোযোগটা আকর্ষণ করলো এবং
তার যে ল্যাপটপের লেখার বাকি অংশটুকু ছিল সেই অংশটুকু শেষ করে সে সিদ্ধান্ত নিল যে আসলে এর আসল কাহিনীটা সে উদ্ঘাটন করবে। তারপরের দিন সকালে আসলে তিনি আরও একজন অনেক পুরনো লোকের কাছে গেল এবং তার থেকে যেই সংবাদটি পেল যে আসলে এখান দিয়ে একটা ট্রেন যাওয়ার সময় কোনো কারণে ট্রেনের লাইনচ্যুত হয়ে যায় এবং সেখানে কয়েকটি পরিবার আহত হয়, নিহত হয়। তো এর ফলে এই ট্রেনের লাইনটিকে মানে একদম সিলগালা করে দেওয়া হয়, এদিক দিয়ে আর কোনো ট্রেন আসে না। কিন্তু রাতের বেলা হলেই সেই ভুতুড়ে ট্রেনটি এদিক দিয়ে যাওয়া আসা করে। তো এটাই হচ্ছিল আসলে মূল কাহিনী, মূল ঘটনা। আমি জানি না আপনাদের গল্পটি কেমন লাগলো, কিন্তু আমাদের গল্পটি কিন্তু অনেক ভালো লেগেছে। তো আপনাদের গল্পটি কেমন লাগলো সেই বিষয়টা নিয়ে আপনারা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। না, আমরা কিন্তু আপনাদের কমেন্টগুলোকে অনেক বেশি সম্মান করি। আর দর্শক, আপনারা যারা আমাদের কাছে গল্প লিখে পাঠাতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের দেওয়া ফেসবুক আইডি অথবা জিমেলে আপনাদের গল্পটি পাঠিয়ে দিতে পারেন। তো দর্শক, এপিসোডটি শেষ করছি এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। আমাদের সঙ্গে আরো একজন এসেছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন। আমার নাম মোহাম্মদ শাহিন। আমি বাড়িদারা বসুন্ধরা গেটের থেকে এসেছি। বাসা। আপনার বাসা কোথায়? আমার বাসা হলো বসুন্ধরা। আপনি থাকেন এখানে? এখানে থাকি। আচ্ছা, কোথাকার ঘটনা বলবেন আপনি? আমি করবো আমার গ্রামে, একটা হলো আমার ক্লাসমেট, আর একটা হলো আমার সাথে নিজের ঘটনা। প্রথমটা বলি আমার ক্লাসমেটেরটা, কারণ এটার সাথে আসলে একটা সম্পর্ক পরেরটা আছে। যে বেসিক্যালি আমি মাদ্রাসায় পড়তাম, প্রথম বছর লেখাপড়া আমার মাদ্রাসাতে। আর গ্রাম অঞ্চলে বেশিরভাগই কর্মী মাদ্রাসার গুলোর মধ্যে দিনের আসরটা একটু বেশি হয়, মাদ্রাসার স্টুডেন্টের ক্ষেত্রে বেশি হয়। আপনি একটু ইয়ে করলেই বুঝতে পারবেন যে তাহাজ্জুদের সময় আমার ফ্রেন্ডটা ও আমাদের ঘরে আবার থাকতো, ক্লাসমেট। হ্যাঁ, আমাদের বাসায় থাকতো, খাওয়া দাওয়া করতো, আর মাদ্রাসায় ঘুমাইতাম। তো ও আবার একটু আল্লাহ ফরজি ছিল, মানে বেশিরভাগ তাহাজ্জুদ নামাজ বেশি পড়তো। আচ্ছা। হ্যাঁ, তো একদিন হঠাৎ তাহাজ্জুদ নামাজে উঠতে আমাদের মাদ্রাসা ছিল দুইটা, একটা হলো হেফজ বিভাগ, একটা হলো কিতাব বিভাগ। মাঝখানে একটা গ্যাপ ছিল। জি। একটা বাড়ি ছিল। আমরা ওই মাদ্রাসার কমিটি বা অনেক গ্রামের মুরব্বীরা বলছে বাড়িগুলার অনেক চেষ্টা করছে ওঠানোর জন্য, কারণ যদি ওটা দিতে পারতাম তাহলে দুটো মাদ্রাসা অনেক সুন্দর একটা পরিবেশ হতো। কিন্তু গ্রামের মধ্যে একটু থাকে না, বড় গোষ্ঠীর একটা মানুষ, যার কারণে মাদ্রাসার থেকে বাড়িটা, নিজের বাড়িটা কোথাও ছাড়তে পারতেছে না। এই জন্য একটা মাদ্রাসার থেকে একটা মাদ্রাসা যেতে কয়েক মিনিট দূরত্ব। আর ওইখানে একটা চক বাজার ছিল, বিশাল বড় একটা বট গাছ। এই বট গাছ নিয়ে অনেক ধরনের কাহিনী ছোটবেলা থেকে শুনে আসছি। হ্যাঁ, চাচার কাছ থেকে, চাচির কাছে, দাদা দাদি সব অনেকের কাছ থেকে গ্রামের শুনছি। তো ওইটা তলি মাদ্রাসাটা। তো ফজরের আগে তাহাজ্জুদের নামাজের সময়, যে সময় আমার ফ্রেন্ডটা উঠছে এই মাদ্রাসার থেকে ওই মাদ্রাসা যাবো, কারণ ওইখানে সবকিছু ছিল আমাদের, হাউস টাউস। তো যাওয়ার মতে ওরে নিয়ে গেছে। নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়লাম, ওরে পাইতেছি না। কই গেল কোথায় পাইতেছি না। হঠাৎ করে এক মুরব্বী আসছে, দুইটা পাশের গ্রাম থেকে, যে আপনাদের মাদ্রাসার কি স্টুডেন্ট এমন জায়গার মধ্যে পড়ে আছে, এটা কি আপনাদের মাদ্রাসার স্টুডেন্ট নাকি? পরে গেল, আমরা সবাই গেলাম, গিয়ে নিয়ে আসলাম। পরে হুজুরে বুঝতে পারছে যে না, এটা কিছু একটা হচ্ছে। বড় হুজুর কি করলো, ওনারে সর্বপ্রথম হাতে যে বাম হাতে যে কান আঙুলটা চাপটা ধরলো, ধরার পরে বললো কেন, কি আসে বিষয়, কেমনে ধরছো? তো যিনি যেটা বললো যে ও আমার ছায়ার মধ্যে পাড়া দিছে, হ্যাঁ, এর জন্য আমি ধরছি। তুই তাকাস কোথায়? কয় আমরা যে পাশে যে বট গাছটা আছে না, এই বট গাছটার মধ্যে আমরা থাকি। তোরা আর কয়জন থাকস? আমরা 7 ভাই 1 বোন। তোরা যাস না কেন? না, আমরা এনে বসত বাড়ি, আমরা কারোর ক্ষতি করি না, কিন্তু কেউ যদি আমাদেরকে ছায়ার মধ্যে পাড়া দেয় বা এটা করে আমরা ধরবো, তাকে ধরি, আর নাকি কাউকে ধরি না। আপনি ইতিহাস হাতে দেখেন। তো বড়জোর বলছে তুই যদি না যাস তাহলে আমি বোতলের ভিতরে ভরে রাখবো। তো যার কারণে এরকম ভাবে করার পরে ঠিক আছে, আমি আর ধরবো না, ছেড়ে দিছি। ছেড়ে দিয়ে পরে উনি চলে গেছে। পরে আমার ফ্রেন্ডের অনেক তাবিজ দিয়ে রাখছে, যেমন আসর টাসর না করে, ঠিক আছে। আর এরপরে কাহিনী হলো আমার নিজের সাথে, আমার ফ্রেন্ডের পাশের গ্রামে গেছি বেড়ানোর জন্য। ওদের গ্রামে আবার কারেন্ট নেই, ঠিক আছে। আমি আবার একটু ভয় পাই, কারণ কারেন্টটা না থাকলে তো এমনি যেতে চাই না। কিন্তু ওই সময় ঈদের সিজন ছিল, বলছে যে গরু বাজার আছে, গরু বাজার নিয়ে যাবো না, তুমি আসো।
তো ওর সাথে আমি ওদের গ্রামে বেড়াইতে গেলাম। যাওয়ার পরে রাত্রে হঠাৎ করে রাতে আমার একটু অসুবিধা হয়েছে, যার কারণে আমার বাইরে হয়েছে। আর গ্রামের মধ্যে গেলাম, টয়লেট গুলো একটু থাকে একটু দূরে, বাইরে থেকে একটু দূরের তাকে থাকে, যার কারণে আমার যাইতে একটু সমস্যা হইতেছে। আমি বললাম যে ভাই আপনি চলেন একটু কাছে দাঁড়িয়ে থাকেন, বলছে শুধু তুমি যাও, ব্যাপার না, আমি আসবো, ঠিক আছে। তো ভাইয়া দাঁড়া রয়েছে, আমি টয়লেট করতেছি, ওইখানে গেলাম। যাওয়ার পর আসলে যেটা আমি এমনি বই পাই, কারণ নাই, আমি যেটা প্রস্তুত ছিলামও না, হঠাৎ করে একটা বাতাস, মনের একটা ভয় আছে যে অত দূরে আসলাম, নতুন একটা গ্রামের মধ্যে ফার্স্ট দিন, আবার রাত্রে কোনো সময় বাইরে নাই, হ্যাঁ, একটা এরকম একটা বাতাস, শুশু একটা বাতাস আসছে। আমি বললাম যে গ্রামের মধ্য বাড়ে আসতেই পারে, গাছ বেড়ে আছে। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে দেখলাম গরুর ডাক শব্দ। ওদের বাসায় গরু পালে না, কিন্তু গরুর ডাক আসতেছে। তারপর আমার ভয়ে তো আমি কিছুক্ষণ ডাক দিতে পারি না, কারণ একটু দূরে। তারপরও আমি মনে মনে অনেক কিছু করতেছি। তারপর একটু হাইটে আসতেছি, দেখি না, এটা তো আবার কুকুরের ডাক দিতেছে। মানে একটা পর একটা ডাক আওয়াজ চেঞ্জ করতেছে রাসেল ভাই। আমি অনেক কি করব, ডাকতেছি, মানে আমার শব্দ আসতেছে না, ভাইয়া ভাইয়া যেন বলতেছি, শব্দ আসতেছে না। তারপর আমি আসলাম বাসার মধ্যে, রুমের মধ্যে এসে দেখলাম ভাইয়া ভাইয়া রাখতেছি, তাও নেই। তো ঘরে ঢুকলাম, ঘরে ঢোকার পরে দেখলাম ভাইয়া নাই। তারপর আবার বাইরে এলাম, বাইরে হওয়ার পরে দেখি চালের মধ্যে ঢিল মারতেছে, কয়েকটা ঢিল পড়ছে। আমি তারপরও কিছু করতেছি না, ভাইয়া ভাইয়া দূরে জয়ে চিল্লাচ্ছি, কিন্তু কোনো শব্দ কারো পাচ্ছি না। তারপর দেখলাম গাছের মধ্যে, যেমন আমরা বড়ি গাছে জারি দিলে যে বড়ি পারে না, এরকম শব্দ হইতেছে। শব্দ হওয়ার পরে আমি তো লক্ষ্য করলাম, লক্ষ্য করে দেখলাম মানুষ হাতে যে একটা ছায়া থাকে না, মানে লাইটের আলো ছায়া, এরকম একটা ছায়া গাছের নিচে। তারপর আমি এক চিতলি দিয়ে পড়ে গেছি। পরে আমি আর কিছু বলতে পারি না। পরে আন্টিরা আসছে, আসার পরে দেখছি যে অবস্থা, পরে আমার গরম পানি দিয়ে গোসল টোসল করাইছে। তারপর আমি ভাইয়ার বলছি যে আপনি এরকম ভাবে চিল্লাইলাম বা আপনি এরকম ডাকলাম, আপনি কিছু আসলেন না। না, আমি তো এনেছিলাম, আমি তো তোমার এইসব কিছু জানি না। আমি বুঝতে পারতেছি না যে এটা আমার সাথে কি হলো, কারণ ভাইয়া বলছে ঘরও ছিল, দরজায় ছিল, আপনি কোথায় ছিলেন, কি আসে বিষয় আমি কিছু বুঝতেছি না। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। যাবো সরাসরি এখন জুয়েলের কাছে। এবং জুয়েল, আপনি কক্সবাজার নিয়ে আমাদের একটা ঘটনা শোনাতে চেয়েছিলেন, আমরা শুনি সেই ঘটনাটি। রাসেল ভাই, আমি জুয়েল, কক্সবাজার থেকে, সাউদার্ন ইউনিভার্সিটি। জি রাসেল ভাই, আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ঠিক কক্সবাজারের লাস্টে পরে সাতকানিয়ার ওদিকে আমিরাবাদে। ঘটনা হচ্ছে আমার খালামণিকে নিয়ে। জি জি, আমি ফার্স্টে তাদের এরিয়াটা সম্পর্কে বলতে চাই। জি, ফার্স্ট এরিয়াটা হচ্ছে তাদের একটু গ্রাম পর্যায়ে, কিন্তু তাদের বাসার পরে যে এলাকা সেটা হচ্ছে শুধু পাহাড়ে। কি আমরা অনেকটা ঘুরেছি পাহাড় গুলা, কিন্তু তারপরে কি আছে সেটা এখনো জানা হয়নি, মানে শুধু পাহাড়ই দেখেছি। তো আমার আর ওখানকার গ্রামের যে বাসাগুলো হয় সেটা হচ্ছে বাসা থেকে কিচেন একটু সামান্য দূরে, এই ধরনের আর কি। তো আমার মূল ঘটনাটা হচ্ছে আমার খালামণির পাশের বাসায় মানে একজন মহিলা ছিল। তিনি 3 কি 4 মাসের হয়তো আত্মসত্ত্বা ছিল। আচ্ছা, অন্তঃসত্ত্বা, সরি। তো এর ঘটনাটাও খুব রিসেন্টলি, মানে 2-3 বছরের ভিতরে আর কি। তো হয়তো 3-4 মাস পরে মানে বেবিটা কি কারণে জানি কি হয় সেটা শিওর জানা হয়নি, তো মারা যায়। তখন যে এটা যখন মানে কি ডেলিভারি হয়, তখন সেটা আসলে দাফনের কোনো ব্যবস্থা করা হয়নি, তারা কাউকে জানায়নি ব্যাপারটা। তো সেটা দাফনটা করা হয় আসলে আপনার মানে বাড়ির এক কর্নারে, যেটা হচ্ছে আমার খালামণিদের এরিয়ার খুব পাশে, একেবারে মানে যেটা কিচেন ছিল তার পাশেই। তো আমার খালামণি মানে ঘটনা ঘটে যাওয়ার কেউ জানা ছিল না। ঠিক তারপর দিনে আমার খালামণি যখন কিচেনে রান্না করছিল তখন হঠাৎ একটি গোগানের আওয়াজ শুনতে পাই আর কি, যেটা ছিল হয়তো 2টা ষাঁড় যখন লড়াই করে যে একটা গোগানের আওয়াজ বের হয়, এই ধরনের অনেকটা। আচ্ছা, তখন খালামণি সেটা শুনে অনেকটা মানে একটু বিব্রত হয়ে মানে তবুও চিন্তা করি হয়তো এড়িয়ে যে বিষয়টা হয়তো হতে পারে এরকম কিছু না। তারপর দিন দেখা যায় মানে রাতে, মানে একেবারে হয়তো 2টা-3টার দিকে মানে বাড়ির চালের উপরে অনেকটা আওয়াজ হচ্ছে, কিসে জানি অনেক কিছুর আওয়াজ হচ্ছে। তখন খালামণি অনেক ঘাবড়ে যায়,
তো সেটা কিন্তু কাউকে বলে না, কারণ বাসায় আর অনেক ছোট বাচ্চারা ছিল, ঠিক এই কারণে। তো তারপর দিন যাই, তারপর দিন আমরা যেটা বলে থাকি আসলে নিশি ডাক অথবা অনেক কিছু শুনে থাকি, অনেক কাহিনী। তো আমার লাইফে শোনা ফার্স্ট আর কি, মানে যেটা সত্যিকারে ঘটে সেটাই। খালামণি শুয়েছিল, মানে হয়তো রাত 2টা-3টার দিকে হবে। হঠাৎ করে কে জানি তাকে ডাকলো, তো উনি ওনার বাসা থেকে বের হলেন, ঠিক রুম থেকে বের হলেন, বেড়ে ঠিক মানে ওনার দরজা খুললে বের হলেন, বেড়ে কিচেনের দিকে যাচ্ছেন। হঠাৎ করে কিচেনে এসে ওনার কেমন জানি মনে হলো উনি দাঁড়িয়ে গেল। তো উনি বুঝতে পারলেন উনি বাইরে চলে আসছে। তো এটা ভেবে উনি ঠিক বাসায় ঢুকে যাবেন, ঠিক যখন দরজাটা বন্ধ করবেন ঠিক তখনই মানে কি একটা যেন ওনার হাতটা ধরে ফেললো। দর্শকদের ভাগ্য হলো যদিও খালামণি ওটা দেখেনি, উনি আসলে কি জিনিসটা ছিল, বাট তিনি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আচ্ছা, তারপরে কিছু জানা ছিল না। পরের দিন সকালে ফজর নামাজের সময় আমার খালা যখন সকালে ঘুম থেকে উঠে তখন দেখে আমার খালামণি ওখানে পড়ে আছে কিচেনের সামনে। বাট যেটা সবচেয়ে ভীতিকর ছিল সেটা হচ্ছে আমার খালামণির পুরো শরীরে রক্তাক্ত ছিল, মানে কিসের জানি একটা আঁচড় ছিল, পুরো শরীরে রক্তাক্ত। তো তারপর ওনাকে ওখান থেকে আনা হয়, ডাক্তার দেখানো হয়। ঠিক তখন বলতে পারেন আসলে এটা কি ছিল। এটাই ছিল ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন অতিথি যোগ দিয়েছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে শুনি যে আপনি ময়মনসিংহ এর কোথায় থাকেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো লিসেনার্স, আমি শাওন, কালীবাড়ি, ময়মনসিংহ থেকে। ওকে, চলে যাই আপনার ঘটনায়। আমি ঘটনাটা এখন শুরু করছি। ঘটনাটা হয়েছে 2005-এ একটা ময়মনসিংহের পরিচিত খুবই মানে জনবহুল এলাকার একটি প্রাইভেট ক্লিনিকে। ঘটনাটি শুরুর আগে আমি জায়গার ক্লিনিকের পরিচয়টা দিচ্ছি। ক্লিনিকের পাশে হচ্ছে রেলওয়ে কোয়ার্টার। ওই কোয়ার্টারের যে খেলার ফিল্ডের মাঝখানে একটি তাল গাছ রয়েছে, যা ব্রিটিশ আমল থেকে রয়েছে, এবং ওই তাল গাছে যে কিছু একটা আছে এটা অনেক আগে থেকেই জানতাম আমরা। তারপরে 2005-এ আমার ছোট বোনের যখন জন্ম হয়, আম্মুর অপারেশনটা হয় ওই ক্লিনিকে। ক্লিনিকটা ছিল 3 তলার। তো আম্মুর অপারেশনের পরের দিন আম্মুকে 3 তলার একটি কেবিনে ট্রান্সফার করা হয়। তো ট্রান্সফার করার পরে বিকালবেলা আমি প্র্যাকটিস শেষ করে যখন আম্মুকে দেখতে যাই তখন প্রায় মাগরিবের আজান দিচ্ছে। তো আম্মু বলতেছে যে শাওন দেখো, ওই ক্লিনিকের যে জানলাটা মানে কেবিনের যে জানলাটা ওইটা থেকে তাল গাছটা সরাসরি দেখা যায়, তো একটু দেখো, সন্দেহ হয়ে গেছে যে জানলাটা খোলা কিনা। আচ্ছা, তো আমি খোলা থাকলে বন্ধ করে দাও। তো আমি জানলার পর্দাটা যখন সরাই তো তখন দেখি একটা বিভৎস চেহারা জানলার মধ্যে দিয়ে তাকিয়ে আছে আপনার দিকে। জি। তখন দেখার সাথে সাথে আমি একটু পিছিয়ে আসি। পিছানোর পরে মানে ওই কেবিনের একটা বেডের সাথে বাড়ি খেয়ে আমি 3-4টা ডিগবাজি খেয়ে ফ্লোরে পড়ে যাই। তখন আব্বু দৌড়ে এসে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন আমি বললাম যে একটি বিভৎস চেহারা আমার দিকে তাকিয়ে আছে, আমি দেখলাম জানলায়। তখন আব্বু যে যখন পর্দা সরায় তখন শুধু তাল গাছটাই দেখা গেছে, আর কিচ্ছু না। আচ্ছা, ওই দিন রাত্রেবেলায় আমরা যখন চলে আসি তো সবাই ভাবছে যে আমার হ্যালুসিনেশন হয়েছে, অনেক প্র্যাকটিস করার পরে আমি গিয়েছি এই কারণে। তো রাত্রেবেলায় যে ঘটনা হয়, আমার মেজো চাচি ছিল আম্মুর সাথে রাত্রে, তখন 1টা কি 2টা বাজে। ওই মোমেন্টে যে ওই জানলার পাশে যে ওয়াশরুমটা ছিল, ওয়াশরুমের দরজাটা মানে নড়তে থাকে। আচ্ছা, বাইরে থেকে লাগানো ছিল, তারপর নড়তেছে। চাচি ভাবছে যে হয়তো বা কোনো বাতাস বা কিছু ওটার কারণে নড়তেছে, কিন্তু একটু পরে দেখা গেল যে ওই সাউন্ডটা এরকম হচ্ছে যে ভিতর থেকে কেউ ওয়াশরুমের দরজাটা খোলার চেষ্টা করছে। আচ্ছা। তো চাচি উঠে বসে জানলা দিয়ে তাকিয়ে দেখে যে কোনো ঝড় বা কিছু হচ্ছে কিনা, কিন্তু দেখলেন যে কিছুই না, বা কোনো বাতাসও নেই। মে মাসের 10 তারিখের ঘটনা এটা, 2005-এর। তো ওই সময় কোনো ঝড়ও হওয়ার কথা না। তো যখন দেখলেন যে ঝড় হচ্ছে না বা বাতাস নেই, তখন চাচি একটু ভয় পেয়ে দোয়া কালাম পড়তে থাকে, এবং ওয়াশরুমের যে হ্যান্ডেল ওটার সাথে একটি উন্না পেঁচিয়ে মানে ওই বেডের পায়ের সাথে বেঁধে রাখে,
শক্ত করে। কেন এটা কেন? যে উনি ভাবছেন যে হয়তো বা কেউ খোলার চেষ্টা করছে, বা উনিও জানতেন ঘটনা কিছু একটা যে এরকম হয়। আচ্ছা, নিউ বর্ন বেবির বেলায়। তো তখন এরকম যখন বেঁধে রাখলেন তখন মনে হচ্ছে যে মানে ওই সাউন্ডটা আরো বেড়ে গেছে, মনে হচ্ছে যে কেউ দরজার মধ্যে লাথি দিচ্ছে ভিতর সাইড থেকে। তো চাচি আরো জোরে জোরে দোয়া কালাম পড়তে থাকে এবং রুমের চারদিকে ফু দিয়ে দেয়। তার 5-6 মিনিট পরে ওই সাউন্ডটা অফ হয়ে যায়। তো ওই সাউন্ড অফ হওয়ার পরে ক্লিনিকের মানে ওই কেবিনের মেইন ডোরে একটা নক হয়। তো নক হওয়ার পরে চাচি ভাবেন যে 3টার দিকে আম্মুকে ইনজেকশন দেওয়ার জন্য এক নার্স আসার কথা, উনি আসছেন হয়তোবা। তিনি দৌড়ে যেয়ে দরজা খুলে দেন, কিন্তু দেখেন যে কেউ নেই। তখন চাচি আরো ভয় পেয়ে যায়। আচ্ছা, ভয় পাওয়ার পরে দরজা লাগিয়ে দিয়ে আমার বোনকে তার কোলে নিয়ে দোয়া কালাম পড়তে থাকে। এক পর্যায়ে দেখা যায় যে সবকিছুই নর্মাল হয়ে আসছে। তো তার 15 থেকে 20 মিনিট পরে নার্স আসে। আসার পরে 3-4 বার নক করার পরে এবার চাচি জিজ্ঞেস করেন কে। তো নার্স বলে আমি নার্স। পরে চাচি দরজা খোলার পরে উনি জিজ্ঞেস করেন যে আপনি কি কিছুক্ষণ আগে আসছিলেন, নক করছিলেন দরজায়? তখন নার্স বলে যে না, আমি আসি নাই। বলছে তাহলে আপনাদের হসপিটালের কেউ হয়তো বা? বলে কি না, এই ক্লিনিকে শুধু আমি দায়িত্বে আছি। আচ্ছা, দায়িত্বে শুধু আমি আছি রাত্রের ডিউটিটাতে। তাহলে তখন চাচি বলতেছে হয়তো বা কোনো পেশেন্টের আত্মীয় স্বজন হয়তো বা নক করছে। নার্স বললেন যে না, 3 তলার এই কেবিনে শুধুমাত্র আপনারাই আছেন, 3 তলা পুরাপুরি খালি, আর কেউই নেই। আচ্ছা। তো চাচি ভয় পেয়ে সাথে সাথে আব্বুকে ফোন দেয়, আব্বু ছুটে যায়। সকালবেলা আমরাও যাই। পরে নার্স আমাদেরকে সকালবেলা যে ঘটনা বলে, সকালবেলা বলে যে এই মানে এই 3 তলায় নাকি অনেক রকম ঘটনা ঘটে, ভৌতিক ঘটনা ঘটে। যেমন নক হওয়ার পরে দরজা খোলার পরে যখন ফিরে আসে মানুষ, যখন কাউকে না পেয়ে ফিরে আসে, তখন হয়তো বা দেখে যে বেবির কোনো নিউবর্ন বেবির কোনো চোখ নেই, বা নিউবর্ন বেবির রাত্রেবেলায় ঠিক ছিল, সকালবেলা মৃত। এরকম ঘটনা ঘটে অনেক। তো আমরা ওই দিনই চলে আসি। তার ঠিক 3 দিন পরে ওই ক্লিনিকেই 3 তলাতেই মানে রাত্রেবেলায় ডিউটি করার সময় ওই আপনার সিঁড়ি থেকে পড়ে যায় ওনার মৃত্যু ঘটে। আচ্ছা, এই ছিল আমার ঘটনা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো লিসেনার্স, আমার নাম দিনান আহমেদ ফ্রম যশোর। প্রথমে আমি যশোরে মানে অনেক ঘটনা আছে, তার ভিতর উল্লেখযোগ্য যে ঘটনাগুলা সেগুলো আর কি শেয়ার করতে চাই। তা আমাদের এখানে একটা পুরাতন ছাত্রাবাস আছে, একটা কলেজ, খুব ফেমাস কলেজটা আর কি, কারণ নামটা আমি উল্লেখ করলাম না। ছাত্রাবাসে যারা পড়তে আসে তাদের মুখ থেকে শোনা কিছু ঘটনা আর কি। তা যারাই ছাত্রাবাসে উঠে তারাই অধিকাংশই টাউনের বাইরের, সেই কারণে তারা টাউন এবং সেখানকার জায়গা সম্পর্কে ততটা নলেজ রাখে না যতটা টাউন মেম্বাররা রাখে। সেই কারণে আমার ঘনিষ্ঠ 5টা বন্ধু ওই সেই ছাত্রাবাসে উঠে, যেই ছাত্রাবাসকে ঘিরে বিভিন্ন ধরনের ঘটনা হচ্ছিল। প্রথমে এক বন্ধু একটা রুমে, ছাত্রাবাসের রুম ছিল 3টা, যেই রুমটায় বেশি সমস্যা হতো সেই রুমটা একদিন সে রাতের বেলায় ঘুমায় থাকে। সে হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। ভাঙার পর সে দেখতে পারে যে তার যেই ফ্যানটা ছিল ঘরের, সে ফ্যানের সাথে একটি লাশ ঝুলছে, একটা মহিলার লাশ। মহিলার মাথায় সিঁদুর, আর মহিলার শাড়িটা যেটা ঝুলছে, সেই শাড়ি ঝোলা থেকে আর কি তার শাড়িটা তার নাকে এসে স্পর্শ করছে। সেটা দেখার পর সে অনেক ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার পর সে মানে অন্য বন্ধুদের ইনফর্ম করার জন্য অন্য রুমে যায়। অন্য রুমে যেয়ে দেখে যে সবাই ঘুমাচ্ছে, এবং সে সবাইকে জাগায় এবং জাগিয়ে বলে যে আমি এভাবে এই জিনিসটা দেখছি। এখন তারা যখন যায় সেই রুমে, যে দেখে ফ্যানটা হালকা হালকা নড়ছে, কিন্তু ওখানে কোনো লাশ বা অন্য কোনো চিহ্ন নাই, কিন্তু ঘরটায় প্রচুর গন্ধ, পচা গন্ধ। তারপরে থেকে আসলে মেইন প্রবলেমটা শুরু হয়। তারপরের দিন যখন সে বাথরুমে গোসল করতে যায়, তখন দেখে যে সব জায়গায়, বাথরুমে সব জায়গায় ব্লাড, মানে রক্ত আর কি। ইভেন পানিতেও প্রায় রক্ত ছিটা ফোটা লেগে থাকে, পানিটাও লাল হয়ে গেছে, এবং সাথে হলো সাবান যেটা ছিল, সাবানটাও রক্ত মাখা। সেটা দেখে সে অনেক ভয় পায়, এবং ভয় পাওয়ার পর সে আসলে যেটা করে সেটা হলো তার ফ্রেন্ডদের ইনফর্ম করার পর সবকিছু ক্লিন করে। বিকালে যখন সে আবার ওয়াশ করার জন্য সবকিছু যায় বাথরুমে, তখন যে দেখে যে আবার সে একই পরিস্থিতি, সব জায়গায় রক্ত লেগে আছে, এবং সোপটাও রক্তে ভরা আর কি।
যে বাথরুমে যে সাবানটা ছিল, তারা সে জিনিসটাকে এতটা সিরিয়াসলিও নেয় না, কেননা তাদের ওই ছাত্রাবাসেই থাকতে হবে, না হলে তারা অন্য কোনো রিলেটিভেও বাসা নাই শহরে যে তারা ওখানে থাকবে। তারপরে দিন যত যায় ওই স্পেসিফিকলি ওই রুমটা থেকে আর কি গন্ধটা বেশি আসে, যে রুমটা থেকে ওরা আসলে ওই লাশটা দেখছিল আর কি। তারপরে ওরা ওই রুমের লাইট কখনোই নিভায় না, কিন্তু ওই লাইটটা না নিভানোর কারণে আরো বেশি সমস্যা অন্য রুমগুলো দেখা যায়। যেরকম ওরা যখন ছাত্রাবাসের ডাইনিং রুমে যায় তখন ওই রুমটা ক্রস করতে হয়, এবং সবসময় যেই ওই রুমটা যখন ক্রস করতে যায় ওরা, তখনই ওদের গাটা ঝিমঝিম হয়ে যায় এবং তাদের মনে হয় যে মানে তাদের সাথে কোনো একটা প্রেজেন্স আছে সেখানে। ওই রুমটার দিকে তাদের মানে আকর্ষণটা বেশি আর কি, সেই কারণে তারা ওই রুমটাকে তালা বন্ধ করে রাখে। একদিন মানে তারা এমন ভাবে মানে ভয় পায় যে তারা হয় একসাথেই বাসার বাইরে যায়, সবাই গেলে একসাথেই যায়, আর না হলে মানে সবাই বাসার ভিতরে থাকে এবং সব রুমেই লাইট জ্বালানো থাকে। একদিন একটা মানে তাদের ভিতরে একটা যে ফ্রেন্ড, তার হলো কোচিং ছিল, ভার্সিটি কোচিং এ যাওয়ার জন্য সে রেডি হচ্ছে। এমন সময় আরো দুইটা বন্ধু যারা ছিল তারা হলো জাস্ট মুভি দেখতেছিল ল্যাপটপে, মানে তাদেরকে গুড বাই বলে সে মানে বন্ধুটা চলে গেছে আর কি, অনেক আগেই তারা দেখছে। কিন্তু মানে হঠাৎ করে তারা দেখতে পেলো যে প্রায় 1 ঘন্টা পর ওই বন্ধুটাই ওই রুম থেকে বের হচ্ছে, যে রুমটা তালা বন্ধ ছিল। কিন্তু ওরা তো মানে পুরা হলো আর কি, এবং ওই বন্ধুটা ওদের দিকে তাকালো না, এবং ও ওই তালাটা খুলে মানে আবার বন্ধ করে দিয়ে আবার ব্যাগ ঘাড়ে নিয়ে চলে গেল। এখন ওরা ওইটা দেখার পর মানে ও ফোন দিল ওই বন্ধুটাকে ফোন দেওয়ার পর বললো যে তুই বাসা থেকে কখন বেরোইছিস? তা বন্ধুরা বলতেছে যে আমি তো অনেক আগে থেকে বেরিয়েছি, কেন তোদের সাথে দেখা করে গেলাম। তাহলে ওরা এখন চিন্তা করতেছে যে এই আগে মানে একটু আগে যেই যাকে দেখলো সেটা আসলে কে, সেটা